আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক আইসিটি, কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএস এ কুমিল্লা সরকারি কলেজে যোগদান করেছি। আজকে আমাদের 10ম ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার, দেন অসিলেটর, পাওয়ার অ্যামপ্লিফায়ার। এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো শুরুতে একটু আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যামপ্লিফায়ার বলতে আসলে কি বোঝায়। অ্যামপ্লিফায়ার মানে হচ্ছে যে যে কোনো একটা দুর্বল সিগন্যালকে সেটা হচ্ছে সবল করার জন্য বা শক্তিশালী করার জন্য মূলত হচ্ছে অ্যামপ্লিফাইং আমরা করে থাকি। উদাহরণস্বরূপ আমি যদি একটা মাইকের কথা বলি, একটা মাইক কখন আমরা ব্যবহার করি? হয়তো অনেক মানুষজন আছে, সো আমার কথাটা হয়তো সবার কাছে পৌঁছাবে না। সো ওই রকম ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে এমপ্লিফায়ার হিসেবে মাইক ব্যবহার করে থাকি। কিংবা আমি যদি আমার কম্পিউটারের কথাই বলি, আমার কম্পিউটার থেকে কোনো একটা গান হয়তো বাজতেছে, সো সেই গানটা হয়তো আমি চাচ্ছি আরও জোরে যাতে অনেক মানুষজন শুনে, তখন আমরা সাধারণত সেটাকে স্পিকারের সাথে কানেক্ট করি। এই স্পিকারটা হচ্ছে আমার এমপ্লিফাইং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। সো এই কনসেপ্টগুলো আজকে আমরা শিখব। সো আপনারা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছেন, এবং এই ইনপুট সিগন্যালটা একটা এমপ্লিফাইং ডিভাইসের মধ্যে দিয়ে যখন গিয়েছে, তখন এটা হচ্ছে যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, সে আউটপুটের ওয়েভ শেপটা হচ্ছে যথেষ্ট বড়। তার মানে দাঁড়াচ্ছে ইনপুট যে সিগন্যালটা ছিল, সেই সিগন্যালটাকে হচ্ছে এমপ্লিফাই করে, অর্থাৎ বর্ধিত করে আমি আউটপুট আকারে একটা সিগন্যাল পেয়েছি। সো এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। প্রথমত হচ্ছে অনেক দূরে হচ্ছে যদি সিগন্যালকে পাঠাই, তখন আমার সিগন্যাল স্ট্রেংথ যাতে করে বাড়ে, কিংবা অনেক বেশি মানুষজনকে যাতে করে আমি হচ্ছে কোনো সিগন্যাল যাতে পৌঁছাতে পারি, সেই কারণে আমরা হচ্ছে এমপ্লিফাই করে থাকি। সো এখন আজকে এই এমপ্লিফাইং টুল হিসেবে আমরা যেটা সম্পর্কে জানবো বিস্তারিতভাবে, সেটা হচ্ছে আমরা এটাকে সবাই হচ্ছে অপ অ্যাম্প কিংবা হচ্ছে অপারেশনাল অ্যামপ্লিফায়ার বলে থাকি। সো একটা অপ অ্যাম্পের সিম্বলটা হচ্ছে এই রকম। শুরুতে বাম দিকে দেখতে পাচ্ছেন দুইটা টার্মিনাল রয়েছে। একটা হচ্ছে প্লাস সিম্বল অর্থাৎ পজিটিভ টার্মিনাল, আর একটা হচ্ছে মাইনাস সিম্বল অর্থাৎ নেগেটিভ টার্মিনাল, এবং ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল। তার মানে আমি যদি বলি এই প্লাস ভি মাইনাস, এটাকে যদি আমি বাদ দিই, তাহলে আমরা হচ্ছে যেটা বুঝলাম যে তিনটা টার্মিনাল আছে। একটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটাতে আমরা হচ্ছে পজিটিভ ইনপুট দিয়ে থাকি, এবং মাইনাস যে টার্মিনালটা দেখতে পাচ্ছি, সেটাতে আমরা হচ্ছে সাধারণত হচ্ছে নেগেটিভ ইনপুটটা আমরা সাধারণত দিয়ে থাকি, এবং হচ্ছে এখানে আমরা হচ্ছে আউটপুটটা পাই। তার মানে হচ্ছে আমার ইনপুট দেওয়ার জন্য এখানে দুইটা টার্মিনাল রয়েছে, এবং আউটপুটের জন্য হচ্ছে একটা টার্মিনাল রয়েছে। এবার আসে হচ্ছে এই ভি প্লাস কিংবা ভি মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে। সো এখানে এই যে ভি1 যেটা দেখতে পাচ্ছি, সেখানে আমরা একটা ইনপুট সিগন্যাল দেখতে পাচ্ছি। এই সিগন্যালটা এমপ্লিফায়ারের মধ্য দিয়ে যখন যাবে, আমি আউটপুটে একটা লার্জ একটা সিগন্যাল পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন ইনপুট সিগন্যালটা থেকে আউটপুট সিগন্যালটা অপেক্ষাকৃত হচ্ছে বড়। সো এই অপ অ্যাম্পের কাজটাই হচ্ছে এরকম, একটা ইনপুট সিগন্যালকে এমপ্লিফাই করে বড় একটা সিগন্যাল দেওয়া। এখন এই ইনপুট যেটা আছে, সেই ইনপুটটাকে আমি পজিটিভ টার্মিনালে দিব নাকি নেগেটিভ টার্মিনালে দিব, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি যদি চাই যে আমার ইনপুট এবং আউটপুট যেটা পাবো দুইটা যদি সেম ফেজে থাকে, সেটার জন্য আমরা ইনপুটটাকে হচ্ছে পজিটিভে দিব, অর্থাৎ এই যে প্লাস টার্মিনালে দিব। আর আমি যদি চাই ইনপুট এবং আউটপুট হচ্ছে ভিন্ন ফেজে থাকুক, অর্থাৎ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকুক, তখন আমরা সাধারণত হচ্ছে নেগেটিভে ইনপুটটা দিয়ে থাকি। এবার হচ্ছে এই প্লাস ভি কিংবা মাইনাস ভি দিয়ে কি বোঝাচ্ছে। সো প্লাস ভি না বলে এটাকে আমরা অনেক সময় ভিসিসিও বলে থাকি। সো এটা কাজ হচ্ছে আমার এই যে অপ অ্যাম্পটা আছে, এই অপ অ্যাম্পটাকে হচ্ছে ফাংশনাল করার জন্য অপ অ্যাম্পের মধ্যে যে সাপ্লাইটা দিতে হয়, সেটাই হচ্ছে আমার প্লাস ভিসিসি কিংবা হচ্ছে ভি প্লাস। আর এই যে এখানে ভি1 অর্থাৎ এই প্লাস টার্মিনালে কিংবা এই মাইনাস টার্মিনালে আমি যে ইনপুটটা দিচ্ছি, সেই সিগন্যালটা হচ্ছে মূলত আমি এমপ্লিফাই করছি। সো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই প্লাস টার্মিনাল বা মাইনাস টার্মিনালে আমি মূলত দিব ওই সিগন্যালটাকে যেটাকে আমি এমপ্লিফাই করতে চাই। আর এমপ্লিফাই করার জন্য নিশ্চয়ই আমার হচ্ছে এই সার্কিটের মধ্যে, অর্থাৎ অপ অ্যাম্পের মধ্যে আমার পাওয়ার সাপ্লাই দরকার। সেই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্যই হচ্ছে আমরা এই ভিসিসি কিংবা ভি প্লাস এবং ভি মাইনাস টার্মিনাল দুটাকে আমরা ব্যবহার করি। এবার আমরা আরো কয়েকটা জিনিসের সাথে একটু পরিচিত হই। সেটা একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ কিংবা ইনপুট, দেন আরেকটা হচ্ছে আউটপুট ভোল্টেজ অথবা হচ্ছে আউটপুট
দেন হচ্ছে গেইন। সো আমরা একটা উদাহরণ এখানে চিন্তা করছি, ধরা যাক আপনার কাছে হচ্ছে 10 টাকা আছে, কোনো একটা কাজের জন্য আপনার তো 120 টাকা প্রয়োজন। সো যেটা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে ইনপুট, তার মানে আপনার ইনপুটটা হচ্ছে কত 10, এবং যেটা প্রয়োজন অর্থাৎ 120 টাকা সেটা হচ্ছে আপনার আউটপুট। এখন আমি যদি এইভাবে প্রশ্ন করি, আপনার ইনপুট যেটা আছে তার কত গুণ হলে আপনি আউটপুটটা পাবেন, তা আমরা জানি সেটা হচ্ছে 12 গুণ, অর্থাৎ আমার ইনপুট যেটা আছে 10, এটার 12 গুণ সমান হচ্ছে 120। এই যে ইনপুটের 12 গুণ সেটাকেই বলা হয় হচ্ছে গেইন। সো আমরা এটাকে, এই গেইনটাকে কিন্তু আমরা চাইলে এইভাবে বের করতে পারতাম, সেটা হচ্ছে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। সো আমরা যেটা দেখেছি, আমার আউটপুট হচ্ছে 120 এবং ইনপুট হচ্ছে 10, কত দাঁড়াচ্ছে 12। এটাই হচ্ছে আমার সিস্টেমের গেইন। সো আমরা যেটা বুঝলাম যে ইনপুট যেটা হচ্ছে দেয়া থাকে বা যেটাকে আমরা হচ্ছে ম্যাগনিফাই বা এমপ্লিফাই করতে হবে সেটা, আউটপুট আমি হচ্ছে যেটা রিকোয়ার্ড বা ডিজায়ার যেটা পেতে চাই সেটা। এখন এই আউটপুটটা তো ইনপুটের হচ্ছে একটা নির্দিষ্ট মাল্টিপল আকারে থাকে, সেইটা কত গুণ, সেই জিনিসটাই হচ্ছে আমার গেইন। তার মানে যেটা বুঝলাম, গেইন মানে হচ্ছে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। সো আমরা একটু অপারেশনাল এমপ্লিফায়ারের যে সংজ্ঞা সেটা বইয়ের মতো করে একটু যদি পড়ি, সেটা হচ্ছে এরকম: অপ অ্যাম্প বা অপারেশনাল এমপ্লিফায়ার ইজ এ টাইপ অফ হাই গেইন ইলেকট্রনিক ভোল্টেজ এমপ্লিফায়ার দ্যাট হ্যাজ এ ডিফারেন্সিয়াল ইনপুট অ্যান্ড ইউজুয়ালি এ সিঙ্গেল এন্ডেড আউটপুট। আচ্ছা, so it is one of the most widely used building blocks in analog electronics. যেটা আমরা বললাম সেটা হচ্ছে একটা হাই গেইন ইলেকট্রনিক ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, অর্থাৎ এক্ষেত্রে গেইনটা অনেক বেশি হয়ে থাকে অ্যাম্পলিফায়ার। অর্থাৎ অ্যাম্পলিফায়ার মানে আমরা বুঝতেছি ইনপুট সিগন্যালটাকে হচ্ছে অ্যাম্পলিফাই করা বা বর্ধিত করা, আর অপ অ্যাম্প এই কাজটা খুব ভালোভাবেই করতে পারে, সেই জন্য আমরা এটাকে বলছি হাই গেইন। দেন আসে হচ্ছে ইলেকট্রনিক ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, অর্থাৎ এখানে সাধারণত হচ্ছে ইনপুটটা বা আউটপুটটাকে আমরা সাধারণত হচ্ছে ভোল্টেজের আকারেই হচ্ছে দিয়ে থাকি কিংবা হচ্ছে পেয়ে থাকি। এবার আসে হচ্ছে ইনপুট, আমরা দেখেছি অলরেডি দুইটা টার্মিনাল আছে, একটাকে আমরা বলছি প্লাস টার্মিনাল আর একটা হচ্ছে মাইনাস টার্মিনাল, এবং আমরা সাধারণত হচ্ছে আউটপুট একটাই পেয়ে থাকি। এটাই হচ্ছে মূলত হচ্ছে একটা অপ অ্যাম্পের হচ্ছে বেসিক কনসেপ্ট, এবং এটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে খুবই জনপ্রিয় একটা ডিভাইস। সো আমরা অলরেডি অপ অ্যাম্পটা সম্পর্কে জেনেছি। সো অপ অ্যাম্পে আমরা অলরেডি যেটা দেখেছি সেটা হচ্ছে এইরকম একটা প্লাস, এখানে আমি যদি ইনপুট দিই সেটাকে আমরা হয়তো বলবো ভিআই, এটাকে হয়তো আমি বললাম, আচ্ছা এটা 1 বলি, এটাকে নাম দিলাম 1, এটাকে নাম দিলাম হচ্ছে 2। এখন কখনো কখনো এই ইনপুট থেকে আউটপুটের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় হচ্ছে ফিডব্যাক কিংবা হচ্ছে ফিডব্যাক রেজিস্টর। সো এইটা প্রায় সময় হচ্ছে আমরা এই রেজিস্টরটা ব্যবহার করে থাকি, এবং এই রেজিস্টরটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে আমার মূলত আমার যে গেইন যেটা আছে সেই গেইনটাকে হচ্ছে কন্ট্রোল করা। কিভাবে কন্ট্রোল করে আমরা হচ্ছে একটু পরে হচ্ছে জানবো। শুধু এতটুকু জানি, আমরা অলরেডি জেনেছি অপ অ্যাম্পের গেইন হচ্ছে অনেক বেশি, এবং আমরা একটু পরে জানবো গেইন হচ্ছে এরকম হয়ে থাকে 10⁵ থেকে 10⁶। অর্থাৎ আপনি ইনপুট যদি 1 ভোল্ট দিয়ে থাকেন, আপনি আউটপুট পাবেন হচ্ছে এরকম একক, দশক, শতক, সহস্র, লক্ষ। তার মানে হচ্ছে আপনি ইনপুট 1 ভোল্ট দিলে আপনি আউটপুট পাবেন হচ্ছে 1 লক্ষ ভোল্ট। তার মানে ভোল্টেজটাকে অর্থাৎ ইনপুটটাকে অনেক বেশি পরিমাণে সে এমপ্লিফাই করছে। এখন কখনো কখনো এই যে অনেক বেশি পরিমাণে এমপ্লিফাই করছে, এইটাকে ম্যানেজ করাটা বা কন্ট্রোল করাটা হচ্ছে অনেক টাফ হয়। সেই কারণে আমরা এখানে একটা ফিডব্যাক রেজিস্টার ব্যবহার করি, যার মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে এই গেইনটাকে হচ্ছে কন্ট্রোল করা যায়। সো এবার আসি হচ্ছে আমরা একটা অপ অ্যাম্পের সম্পর্কে আরেকটু ডিটেলস জানি। অলরেডি যেটা জানলাম, ইনপুট, দুইটা ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, একটা হচ্ছে মাইনাস টার্মিনাল আর একটা হচ্ছে প্লাস টার্মিনাল। এবং মাইনাস টার্মিনাল যদি আমি ইনপুট দিই সেটাকে বলা হয় হচ্ছে ইনভার্টিং ইনপুট, আর প্লাস টার্মিনাল যদি আমরা ইনপুট দিয়ে থাকি তখন সেটাকে বলা হয় হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। দেন আউটপুট তো আজ একটা, সো এটা বলার কিছু নাই। এবার আসি ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝায় কিংবা নন ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা যদি
এইরকম একটা অপ অ্যাম্প আঁকি। সো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমি একটা আর এটাকে হয়তো নাম দিলাম আর এফ, মানে ফিডব্যাক রেজিস্ট্যান্স। আর হচ্ছে ইনপুটের সাথে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন সেটার নাম দিলাম আমি আর, এবং আমি নেগেটিভ টার্মিনালে একটা ইনপুট দিয়েছি। সো আমরা একটু আগে যেটা আলোচনা করেছি, যদি নেগেটিভ টার্মিনালে ইনপুট দিই, সেই ইনপুটটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্টিং ইনপুট। এখন ইনভার্টিং বলতে আসলে বোঝানো হচ্ছে আমি যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা হচ্ছে ইনপুটের সাথে একই ফেজে থাকবে না, অর্থাৎ ফেজ হচ্ছে শিফট হয়ে যাবে। সো এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে ইনভার্টিং। আর যদি আমি এখানে আমরা যেটা দেখেছি, পজিটিভ টার্মিনালে যদি আমি হচ্ছে ইনপুট দিতাম, তাহলে আমি যেই আউটপুটটা পাবো সেক্ষেত্রে ইনপুট এবং আউটপুট হচ্ছে একই ফেজে থাকবে। সো যেহেতু নেগেটিভ টার্মিনালে ইনপুট দিলে আমার হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ ডিফারেন্স তৈরি হয়, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ইনভার্টিং। এবং পজিটিভ টার্মিনালে ইনপুট দিলে যেহেতু ফেজ ডিফারেন্স তৈরি হয় না, একই ফেজে থাকে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে নন ইনভার্টিং। ইনভার্ট মানে হচ্ছে বিপরীত করে ফেলা বা উল্টানো, উল্টিয়ে ফেলা। সো এখানে আমরা এটাই বলেছি যে যে দুইটা আমরা ইনপুট টার্মিনাল দেখছি, একটাকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট, যেটাকে নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর একটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, যেটাকে হচ্ছে পজিটিভ সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বলে থাকি যে একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ইনফাইনাইট, অর্থাৎ ইনপুটে হচ্ছে রেজিস্ট্যান্সটা হচ্ছে অনেক বেশি, বা আমরা জানি যে ওপেন সার্কিট মানে হচ্ছে ইনফাইনাইট হচ্ছে ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স থাকে। সো আমরা একটা অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা কনসিডার করি আইডিয়াল কেসে যে হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ইনফাইনাইট। এখন ইনপুট ইম্পিডেন্সটা যদি ইনফাইনাইট হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে আমার কারেন্টটা হচ্ছে জিরো হবে। কারেন্ট জিরো হওয়া মানে হচ্ছে আমি যদি এখানে বলি পাওয়ার লস, তার মানে কোনো আমার পাওয়ার লসও জিরো হবে। কারণ কি, আমরা জানি পাওয়ার লসটা হচ্ছে কত, আই স্কোয়ার আর। সো আমার যেহেতু হচ্ছে এখানে কোনো আমার হচ্ছে ইনপুটে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এখানে কোনো লস নাই। তার মানে আমি ইনপুটে যে সাপ্লাইটা দিব সেই পুরো সাপ্লাইটাই হচ্ছে আমি মূলত আউটপুটে পাবো। এবার এসে হচ্ছে আউটপুটের বৈশিষ্ট্য যদি বলি, আউটপুটের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে জিরো, এবং আমরা জানি হচ্ছে আউটপুটটা হচ্ছে ইনপুটের সাথে একই ফেজে থাকবে যদি নন ইনভার্টিং ইনপুট হয়, আর যদি ইনভার্টিং ইনপুট হয় দেন হচ্ছে একটা ফেজ ডিফারেন্স তৈরি হবে। সো এবার যদি আমরা একটু বলি যে অপ অ্যাম্পটা আসলে কি দিয়ে তৈরি, আমরা তো যেটা আলোচনা করছি যে অপ অ্যাম্পটা মধ্যে দুইটা ইনপুট দিয়ে একটা আউটপুট থাকে, দেন অপ অ্যাম্পটাকে অপারেট করার জন্য আমরা একটা ভোল্টেজ দিয়ে থাকি যেটাকে আমরা প্লাস ভিসিসি বা মাইনাস ভিসিসি বলছি, অর্থাৎ অপ অ্যাম্পের মধ্যে একটা ডিসি সাপ্লাই দেওয়া হয় অপ অ্যাম্পটাকে ফাংশনাল করার জন্য, এবং ডিসি ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা হচ্ছে প্লাস ভিসিসির সাথে থাকবে, এবং ডিসি ভোল্টেজের মাইনাস টার্মিনালটা থাকবে হচ্ছে আমার মাইনাস ভিসিসির সাথে। এই অপ অ্যাম্পটা মূলত আসলে এটা মূলত ইন্টার কানেক্টেড একটা ডিভাইস, যার মধ্যে ইন্টারনালি অনেক বেশি পরিমাণ ট্রানজিস্টর থাকে, কিংবা ফিড থাকে, কিংবা হচ্ছে অনেকগুলো রেজিস্টর থাকে। এবং এই ট্রানজিস্টর কিংবা হচ্ছে এফইটি এগুলো হচ্ছে একটা হচ্ছে মূলত আইসি হিসেবে থাকে, অর্থাৎ আমরা জানি আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এবং আপনি যদি অপ অ্যাম্প দেখেন, সেই অপ অ্যাম্পটার সাইজ হচ্ছে খুবই ছোট হয়ে থাকে। সো এইটার ভিতরে যে এরকম অনেক সংখ্যক রেজিস্টর আছে কিংবা ট্রানজিস্টর আছে, আমরা আসলে দেখে হয়তো গেস করতে পারি না। এবং এই আইসি কিংবা অপ অ্যাম্পের খুবই জনপ্রিয় একটা উদাহরণ হচ্ছে আইসি 741। সো আপনারা জানেন আইসি 741-এর মধ্যে 8টা পিন থাকে, সেই পিনের ডায়াগ্রামটা হচ্ছে আমরা আজকের আলোচনার মধ্যেই দেখব। সো আমরা অলরেডি জেনেছি পাওয়ার সাপ্লাই ফর অ্যান অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ অ্যাম্প্লিফায়ারটাকে ফাংশনিং করার জন্য আমাকে যে সাপ্লাইটা দিব সেটাকে আমরা বলছি এখানে পাওয়ার সাপ্লাই। এবং এই সাপ্লাইটা দেওয়া হয় মূলত প্লাস ভিসিসি এবং মাইনাস ভিসিসি টার্মিনালের সাথে। সো এটা এখানে বলেছে যে ভিসিসি মিনস পাওয়ার সাপ্লাই টু অপ অ্যাম্প, অপ অ্যাম্পটাকে ফাংশনিং করার জন্য আমরা এই সাপ্লাইটা দেই। আর ভি ওয়ান কিংবা ভি টু যেটা বলছি, এইটা মূলত হচ্ছে যেই সিগন্যালটাকে আমার অ্যাম্প্লিফাই করতে হবে, সেই সিগন্যালটাকে আমি আইদার হচ্ছে প্লাস টার্মিনালের সাথে কানেক্ট করব অথবা মাইনাস টার্মিনালের সাথে কানেক্ট করব। সো একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্সটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেকগুলো হচ্ছে এমসিকিউ আসবে। সো আমরা সবাই একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। যদি কোথাও বুঝতে আমাদের অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমরা পরের ক্লাসে চেষ্টা করব সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। সো একটা আইডিয়াল অপ অ্যাম্প কীরকম হয়ে থাকে সেটা একটু দেখি। সেটা ক্ষেত্রে ইনফাইনাইট ভোল্টেজ গেইন, অর্থাৎ ভোল্টেজ গেইনটা হচ্ছে অনেক 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 বেশি হয়ে থাকে। এবং আমরা অলরেডি জেনেছি ভোল্টেজ গেইন গেইন মানে হচ্ছে মূলত আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। দেন হচ্ছে ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনফাইনাইট। কেন ইনফাইনাইট আমরা অলরেডি যে আলোচনা করেছি। ইনফাইনাইট মিনস এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারেন্ট প্রবাহিত না হওয়া মানে হচ্ছে আমার লস কম বা লস নাই। এবং যেহেতু এখানে কোনো পাওয়ার লস হচ্ছে না, তার মানে ইনপুট আমি যেটা দিব এবং আউটপুটে হচ্ছে আমি সেটাই হচ্ছে পাবো। এবং জিরো হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, এবং আউটপুট রেজিস্ট্যান্স জিরো হওয়ার ফলে যেটা হচ্ছে দেয়ার ইজ নো চেঞ্জ ইন আউটপুট ডিউ টু চেঞ্জ ইন লোড কারেন্ট। অর্থাৎ এই আউটপুট রেজিস্ট্যান্সটা যখন জিরো হবে তার মানে হচ্ছে লোড কারেন্টের ফলে হচ্ছে আমার আউটপুটে কোনো পরিবর্তন হবে না। এবং আমার ব্যান্ডউইথটা হচ্ছে অনেক বেশি হয়, অর্থাৎ আমরা এটাকে আইডিয়ালি বলছি হচ্ছে ইনফাইনাইট। এবং ব্যান্ডউইথকে আমরা হচ্ছে আজকের ক্লাসে একটু পিছন দিকে হচ্ছে আমরা আলোচনা করব। এবং নয়েজ হচ্ছে থাকে না। নয়েজ আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এসএনআর মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, অর্থাৎ সিগন্যাল পাওয়ারটাকে যদি আমি নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করি সেটাকেই বলা হয় হচ্ছে এসএনআর। এবং আমরা চাই সবসময় এসএনআরটা যাতে করে অনেক বেশি হয়। সো আমার এই অপ অ্যাম্পের মধ্যে হচ্ছে সাধারণত হচ্ছে আইডিয়াল কেস হচ্ছে নয়েজ থাকে না। দেন ইনফাইনাইট কমন মোড রিজেকশন রেশিও, অর্থাৎ রিজেকশন রেশিওটা হচ্ছে ইনফাইনাইট হয়ে থাকে। হোয়াট ইজ রিজেকশন রেশিও আমরা হচ্ছে আজকের ক্লাসে হচ্ছে শেষের দিকে জানবো। তখন আমরা যেটা জানবো বা এখান থেকে যে যে প্রশ্নটা আসতে পারে যে এমন হতে পারে হুইচ ইজ ট্রু অ্যাবাউট আইডিয়াল অপ অ্যাম্প। সো আমরা অবশ্যই হচ্ছে বৈশিষ্ট্যগুলো জানবো, বিশেষ করে ভোল্টেজ গেইনটা হচ্ছে ইনফাইনাইট, ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ইনফাইনাইট, দেন হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে জিরো, দেন হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও যেটা সিএমআরআর সেটা হচ্ছে ইনফাইনাইট। সো আপনাকে চেক করতে হবে যে কোনটা দেওয়া আছে। সেখানে একটু টেবিলের আকারে দেওয়ার চেষ্টা করেছি। ওপেন লুপ গেইন আমরা অলরেডি জেনেছি সেটা হচ্ছে ইনফাইনাইট, ইনপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনফাইনাইট, আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে জিরো, ব্যান্ডউইথটাও হচ্ছে ইনফাইনাইট এবং অফসেট ভোল্টেজটা হচ্ছে জিরো। এবার হচ্ছে আমরা তো এই যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত হচ্ছে আইডিয়াল কেস, এবং এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল বা হচ্ছে প্র্যাকটিক্যাল কেস। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি যে একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে ইনফাইনাইট, বাট প্র্যাকটিক্যালি আসলে ইনফাইনাইট মানে হচ্ছে হিউজ পরিমাণ, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সটা হিউজই হয় এবং এটা সাধারণত মেগা ওহম রেঞ্জের হয়ে থাকে। দেন আমরা যেটাকে বলছি আউটপুট ইম্পিডেন্সটা হচ্ছে জিরো। জিরো মিনস হচ্ছে আউটপুটে কোনো রেজিস্ট্যান্স নাই, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আউটপুটে আমরা একটা রেজিস্ট্যান্স পেয়ে থাকি যেটা খুবই কম। এখানে এটা সাধারণত হচ্ছে ওহম এককে হয়ে থাকে। আমরা জানি রেজিস্ট্যান্সকে আমরা হচ্ছে ওহমে মেজার করি, তার মানে যেহেতু এটা ওহমে আসছে তার মানে হচ্ছে এটা খুবই কম। এবং ইনপুট ইম্পিডেন্সটা যেহেতু মেগা ওহমে আসছে তার মানে হচ্ছে এটা অনেক বড়, আমরা বুঝতেই পারছি। দেন আমরা বলছি হচ্ছে ইনফাইনাইট লুপ গেইন, অর্থাৎ লুপটা হচ্ছে গেইনটা হচ্ছে অনেক বেশি যেটাকে আমরা ইনফাইনাইট বলছি, বাট ইন রিয়েল কেস এটা সাধারণত 10⁵ থেকে 10⁶ এর মতো হয়ে থাকে। অর্থাৎ ইনপুট যেটা দিবেন তার 10⁵ গুণ কিংবা 10⁶ গুণ আমরা হচ্ছে আউটপুট পাবো। দেন হচ্ছে আমরা হচ্ছে ইনফিনিট ব্যান্ডউইথটা অনেক বেশি হয়ে থাকে। দেন হচ্ছে স্লিউ রেটটা হচ্ছে বেশি আমরা সবসময় চাই। দেন হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও যেটা সেটা আমরা হচ্ছে আইডিয়াল কেসে আমরা বলছি ইনফাইনিট, বাট প্র্যাকটিক্যাল কেসে এটা হচ্ছে অনেক বড় পরিমাণের একটা এককে আমরা পেয়ে থাকি। সো এখানে আমি একটু 741 যে অপ অ্যাম্প বা যে আইসি সেটার ক্ষেত্রে আসলে ভ্যালুগুলো কীরকম হয় সেটা একটু দেখানোর চেষ্টা করেছি। সো ইনপুট ইম্পিডেন্স যেটাকে আমরা আবারও বলছি ইনফাইনাইট বলছি, সেটা হচ্ছে আমরা 741-এর ক্ষেত্রে 2 মেগা ওহম। দেন আউটপুট ইম্পিডেন্স হচ্ছে যেটাকে আমরা বলছি হচ্ছে জিরো, বাট 741-এর ক্ষেত্রে এটা হচ্ছে 75 ওহম। দেন ওপেন লুপ গেইন আমরা যেটাকে বলছি আইডিয়াল কেসে ইনফাইনাইট, বাট এটা হচ্ছে রিয়েল কেস, অর্থাৎ 741-এর ক্ষেত্রে হচ্ছে 10⁵ কখনো কখনো কিছু ক্ষেত্রে 10⁶ও হয়ে থাকে।
দেন অফসেট ভোল্টেজ, যেটাকে আমরা হচ্ছে 0 বলছি, সেটা আমরা পাচ্ছি 1 মিলি ভোল্ট, খুবই ছোট, যেটাকে আমরা 0 ভোল্টও বলতে পারি। দেন স্লিউ রেটটা হচ্ছে 0.5 ভোল্ট পার মাইক্রো সেকেন্ড, অর্থাৎ প্রতি মাইক্রো সেকেন্ডে হচ্ছে 0.5 করে হচ্ছে সেটা বাড়ছে। দেন কমন মোড রিজেকশন রেশিওটা হচ্ছে 70 থেকে 90 ডিবি বাই ডেসিবেল। সো আমরা হচ্ছে কোনটা কি সেটা আরেকটু আজকে ক্লাসে পিছন দিকে আলোচনা করবো, বিশেষ করে স্লিউ রেট এবং কমন মোড রিজেকশন রেশিও, দুইটা গুরুত্বপূর্ণ টার্ম, আমরা একটু পিছন দিকে আলোচনা করছি। সো স্লিউ রেট অফ অ্যান অপ অ্যাম্প ইজ দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ পার ইউনিট টাইম, অর্থাৎ আউটপুট ভোল্টেজটা প্রতি একক সময় হচ্ছে কি পরিমাণ করে পরিবর্তন হচ্ছে, এই রেটটাকেই বলছি আমরা হচ্ছে স্লিউ রেট। এবং স্লিউ রেটের কনসেপ্টটা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় আমার ইনপুটটাকে আমরা পরিবর্তন করতে পারি। আমি যদি এরকম একটা অপ অ্যাম্প চিন্তা করি, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, এখানে হয়তো আমি ইনপুটটা দিয়েছি, এইটাকে আমি সরাসরি গ্রাউন্ড করে দিলাম। সো এখন এখানে তো একটা ফিডব্যাকও দিয়ে দেই। এখন আমি এই যে ইনপুটটা দিচ্ছি, ইনপুটটা একটা ইনপুটের একটা সিগন্যাল আমি পাঠাচ্ছি, তার মানে সেটা যেন আমি একটা আউটপুট পাবো। এখন আমি যখন ইনপুট চেঞ্জ করছি, সাথে সাথে কত দ্রুত আমার আউটপুটটা পরিবর্তন হচ্ছে, এখন কত দ্রুত আমার আউটপুটটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে স্লিউ রেট। সো সেটাই আমরা এখানে বলছি, স্লিউ রেট অফ অ্যান অপ অ্যাম্প ইজ দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ পার ইউনিট টাইম, প্রতি একক সময়, এবং এইটা সাধারণত হচ্ছে মাইক্রোসেকেন্ড এককে এটা সাধারণত হচ্ছে মেজার করা হয়। অর্থাৎ আহ, প্রতি মাইক্রো সেকেন্ডে আমার হচ্ছে আউটপুট ভোল্টেজটা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে স্লিউ রেট। সো এটাকে আমরা এইভাবে ডেরিভেশন আকারে হচ্ছে বলতে পারি। এবং যদি এটা এরকম কোশ্চেন হতে পারে যে স্লিউ রেটের ক্ষেত্রে সময়টা হচ্ছে কোন এককে মেজার করা হয়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে মাইক্রো সেকেন্ডে। দেন আছে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, কি জিনিস? So common mode rejection ratio measure an op-amp's ability to reject common mode signal, অর্থাৎ noise বা interference that appears equal on both inverting and non-inverting input। ব্যাপারটা হচ্ছে আমার এই যে ইনপুট আছে, আমরা নেগেটিভ টার্মিনালের ইনপুটটাকে বলছি ইনভার্টিং, পজিটিভ টার্মিনালের ইনপুটটাকে বলছি নন ইনভার্টিং ইনপুট। সো আমার এই সিগন্যালের সাথে আমার কখনো কখনো হচ্ছে নয়েজ চলে আসতে পারে। এখন কমন মোড রিজেকশন রেশিও বলতে বোঝাচ্ছে যে একটা অপ অ্যাম্পের হচ্ছে অ্যাবিলিটিস, সেটা হচ্ছে যে ইনভার্টিং কিংবা নন ইনভার্টিং এন্ডের মধ্যে যে নয়েজ আসছে সেটাকে কিভাবে সে হচ্ছে ক্যান্সেল করতে পারছে কিংবা রিজেক্ট করতে পারছে। আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে কমন মোড রিজেকশন রেশিও মানে হচ্ছে এডি ভাগ হচ্ছে এসি কিংবা এসিএম। এডিটা হচ্ছে ডিফারেনশিয়াল গেইন ভাগ হচ্ছে কমন মোড গেইন। এবং এই কমন মোড রিজেকশন রেশিও যেটা, এটা সাধারণত ডেসিবেল কিংবা বেল এককে এটাকে মেজার করা হয়ে থাকে। এবং কমন মোড রিজেকশন রেশিও হচ্ছে আহ, এই ইকুয়েশনটা ব্যবহার করে হচ্ছে এটাকে হচ্ছে ক্যালকুলেট করা হয়। সো আপনাদের প্র্যাকটিস করার জন্য আমরা অনেকগুলো হচ্ছে এক্সারসাইজে হচ্ছে অনেকগুলো হচ্ছে এমসিকিউ দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সেখানে এই টাইপের হচ্ছে একটা দুইটা ম্যাথস থাকবে আর সেগুলো সলিউশন হচ্ছে দেওয়া থাকবে। ক্লাসগুলো আসলে অনেক টপিক অল্প সময়ের মধ্যে কভার করার জন্য আমরা আসলে এইখানে হচ্ছে এমসিকিউ গুলো দিচ্ছি না, বাট আপনারা অবশ্যই হচ্ছে পিডিএফ সেকশনে যে প্র্যাকটিস করার জন্য এমসিকিউ গুলো দেওয়া থাকবে সেগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। সো এইটা একটা কোশ্চেন হতে পারে যে স্লিউ রেটের ক্ষেত্রে কোনটা সঠিক, কিংবা কোনটা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও ইকুয়েশন, কিংবা হয়তো আমার ডিফারেনশিয়াল গেইন দেওয়া আছে বা হচ্ছে কমন মোড গেইন দেওয়া আছে। সো আপনাকে হয়তো বললো যে সিএম কমন মোড রিজেকশন রেশিওটা কত সেটা ক্যালকুলেট করার জন্য। সো অলরেডি আমরা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের সম্পর্কে হচ্ছে আলোচনা অলরেডি করে ফেলেছি। আমরা জেনেছি যে যেহেতু আমার এই ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা ইনফাইনাইট হয়, তার মানে হচ্ছে কারেন্টটা জিরো হয়ে থাকবে ইনপুটের ক্ষেত্রে। এবার আসি হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার কার্ভ। একটা অপ অ্যাম্পের ক্ষেত্রে ভোল্টেজ ট্রান্সফার কার্ভটা কীরকম হয়? সো এখানে আপনার হচ্ছে আমি যে ইনপুট যেটা দিচ্ছি সেই ইনপুট ভার্সেস হচ্ছে আমার আউটপুটের কার্ভটা কীরকম সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করেছি। এই কার্ভটা হচ্ছে এই রকম হয়ে থাকে। এটাতে আমরা আসলে কি বুঝতে পারছি? সো এটা হচ্ছে এরকম, দেখুন শুরুতে আমার যখন ভোল্টেজ যখন কম, অর্থাৎ ইনপুটটা যখন আমার কম, সেখানে ভিডি দিয়ে মূলত ডিফারেনশিয়াল ভোল্টেজকে বুঝিয়েছে। ডিফারেনশিয়াল ভোল্টেজ মানে হচ্ছে
এটা হয়তো আর এটা হচ্ছে আর এফ, অর্থাৎ আমার নেগেটিভ টার্মিনালে একটা ইনপুট দেওয়া আছে, পজিটিভ টার্মিনালে আমরা একটা ইনপুট দিয়েছি। সো ডিফারেন্সিয়াল ইনপুট বলতে আমরা এক্ষেত্রে বোঝাচ্ছি ভি2 মাইনাস হচ্ছে ভি1, অর্থাৎ পজিটিভ টার্মিনালের ভোল্টেজ মাইনাস হচ্ছে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ, এই ডিফারেন্সটাকে আমরা ভিডি বলছি। সো আমার যখন হচ্ছে এই ভোল্টেজটা যখন আমার কম, তখন আমি আউটপুটটা হচ্ছে কম। দেন আমি যখন ভোল্টেজটা যখন আস্তে আস্তে বাড়াচ্ছি, অর্থাৎ ইনপুটটা যখন আমি বাড়াচ্ছি, আমার কিন্তু আস্তে আস্তে আমার আউটপুটটাও কিন্তু হচ্ছে বাড়ছে। এবং আমি ইনপুটটা যখন আরও বাড়িয়েছি, তখন আমি আউটপুটটাকে আরও আমি আউটপুটটা হচ্ছে বাড়ছে। এইখানে দেখুন আমার কিন্তু ইনপুটটা অনেক বেড়েছে। আহ, এখন ইনপুটটা যখন বেড়েছে, আমার এই পর্যায়ে কিন্তু আমার আউটপুটটা কিন্তু বাড়ছে না, কিন্তু ইনপুটটাকে যখন আমি আরও বাড়াইতেছি, তখনও কিন্তু আমার এই আউটপুটটাকে বাড়ছে না। অর্থাৎ এইটাকে আমরা বলছি হচ্ছে স্যাচুরেশন। অর্থাৎ ইনপুট নর্মাল কেসে আমার ইনপুটটা যখন বাড়ছে, ডিফারেনশিয়াল ভোল্টেজটা যখন আমি বাড়াচ্ছি, আমার আউটপুটটাও তো বাড়ছে। এবং বাড়তে বাড়তে একটা সময় পর আমি ইনপুটটা যখন বাড়াচ্ছি, তখন আর আমার আউটপুট হচ্ছে বাড়ছে না, এটাকে আমরা বলছি হচ্ছে স্যাচুরেশন। একইভাবে নেগেটিভ নেগেটিভ ভোল্টেজের ক্ষেত্রে, অর্থাৎ ডিফারেন্সিয়াল ভোল্টেজ যে নেগেটিভ হয়, সেটার ক্ষেত্রেও হচ্ছে সার্টেন একটা সময় পরে হচ্ছে নেগেটিভ স্যাচুরেশনে পৌঁছাবে। এবং নেগেটিভ স্যাচুরেশনে পৌঁছানোর পরে দেন আমার আউটপুটটা হচ্ছে আর বাড়বে না। এবার আসে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের সম্পর্কে যদি আমরা জানি, সো আমরা অলরেডি জেনেছি যে একটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প মানে হচ্ছে তার মধ্যে একটা ইনপুট ইম্পিডেন্স থাকবে, সেটা অবশ্যই অনেক বড় হবে। আউটপুটে আমরা যেটাকে বলছি প্র্যাকটিক্যালে জিরো ওহম রেজিস্ট্যান্স, বাট অ্যাকচুয়ালি কিছু একটা রেজিস্ট্যান্স থাকে যেটা সাধারণত হচ্ছে ওহম এককে হয়ে থাকে। সো এইখানে আপনারা দুইটা অপ অ্যাম্প দেখতে পাচ্ছেন, একটাকে আমরা বলছি ইনভার্টিং অপ অ্যাম্প, আরেকটাকে বলছি আপনারা নন ইনভার্টিং অপ অ্যাম্প। সো আমরা ইনভার্টিং অপারেশনাল অ্যাম্পলিফায়ার জেনেছি, যদি নেগেটিভ টার্মিনালে আমরা ইনপুটটা দিই, সেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্টিং, এবং পজিটিভ টার্মিনাল যদি আমরা ইনপুটটা দিই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নন ইনভার্টিং। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে পজিটিভ টার্মিনালটা, এটা সরাসরি আমরা গ্রাউন্ড করে দিয়েছি, এবং নেগেটিভ টার্মিনালের সাথে আমরা একটা ইনপুট দিয়েছি, এবং ইনপুট যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা আর আর ইনপুট বা আর আর যে কোনো নামই দিতে পারেন। এবং এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আছে, এটাকে আর এফ বা আর টু, আপনি যে কোনো নাম এটাকে দিতে পারেন। এবং এই যে অপএম্পটা দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে আমরা যদি গেইন বলে, আমরা অলরেডি জেনেছি গেইন মানে হচ্ছে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। সো আমরা সেটাই এখানে দেখিয়েছি। তার মানে আমার গেইন, আমি যদি এখানে একটু লিখি গেইন, সেটা হচ্ছে আমার কথা হবে আউটপুট। সো আউটপুট ভাগ হচ্ছে কি হবে আমার ইনপুট। এবং এইটাকে আমরা যদি রেজিস্ট্যান্সের অ্যাপ্রোচে করি, তাহলে সেটা এরকম হয় আর এফ ভাগ হচ্ছে আর এন, অর্থাৎ ফিডব্যাক রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে আমার ইনপুট রেজিস্ট্যান্স। এখন মাইনাস কেন আসবে, আমরা প্রথমে আলোচনা করেছি ইনভার্টিং মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট হচ্ছে একই ফেজে থাকবে না, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস, যেটাতে আমি বুঝতে পারছি যে ইনপুট এবং আউটপুট হচ্ছে আউট অফ ফেজে থাকবে। কিংবা আমি যদি এটাকে এইভাবে লিখি, ভি আউট সমান হচ্ছে গেইন ইনটু হচ্ছে ভি ইনপুট। সো এখান থেকে আমরা বুঝতেছি যে এখানে একটা মাইনাস থাকবে। দেন আমরা যদি নন ইনভার্টিং অপ অ্যাম্প বলি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বুঝতেছি যে ইনপুটটা অবশ্যই থাকবে কার সাথে, পজিটিভ টার্মিনালের মধ্যে। সেখানে দেখতেই পাচ্ছেন এখানে পজিটিভ টার্মিনালে একটা ইনপুট দেওয়া আছে, এবং নেগেটিভ টার্মিনাল যেটা, সেটাকে আমরা সরাসরি গ্রাউন্ড করে দিয়েছি। এবং এখানে একটা ফিডব্যাক রেজিস্টার দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেত্রে গেইন সবসময় সেটাই থাকবে, অর্থাৎ আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। বাট আমরা জেনেছি যেহেতু এটা নন ইনভার্টিং, তার মানে ইনপুট এবং আউটপুট একই ফেজে থাকবে। এবং এই ক্ষেত্রে ইকুয়েশনটা হয় এরকম, 1 প্লাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। সো যেটা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে, এটা একটা প্রশ্ন হতে পারে যে হুইচ ওয়ান ইজ ট্রু, বা নিচের কোনটা হচ্ছে একটা ইনভার্টিং অপ অ্যাম্পের ইকুয়েশন। সো সেই ক্ষেত্রে অবশ্যই ইনভার্টিং হলে মাইনাস সিম্বল অবশ্যই থাকবে, দেন নন ইনভার্টিং হলে সেটা হচ্ছে মাইনাস সিম্বল থাকবে না, 1 প্লাস ফিডব্যাক রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। সো এবার হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের গেইনটা কীরকম হয়। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে আমার গেইনটা। সো এখানে আমরা একটু যদি দেখি, দেখুন আমরা যখন ফ্রিকোয়েন্সিটা যখন বাড়ছে, আমার গেইন হচ্ছে, দেখুন একটা সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য আমার গেইনটা হচ্ছে অনেক বেশি। দেন ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াই, তখন আমার গেইনটা হচ্ছে অনেক হাই। দেন ফ্রিকোয়েন্সি যখন আমি আস্তে আস্তে এখানে কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সি আরও বাড়াচ্ছি, দেন আমার গেইনটা হচ্ছে আমার কিন্তু কমছে। এবং আরও যখন আমি বাড়াচ্ছি, দেন আমার গেইনটা হচ্ছে
আরো হচ্ছে কমছে। এখন সার্টেন একটা পয়েন্টে ধরা যাক এই পয়েন্টে আমি যদি গেইন বের করতে চাই, খুবই সিম্পল, তখন এই পয়েন্টের জন্য আমার ফ্রিকোয়েন্সিটা কত, এই পয়েন্টের জন্য আমরা এইখান থেকে আমরা সহজেই হচ্ছে আমার গেইনটাকে ক্যালকুলেট করতে পারবো। সো এই কার্ভটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে, এবং আমরা এই কার্ভ থেকে যেটা বুঝতেছি যে ফ্রিকোয়েন্সিটা যখন কম তখন আমার হচ্ছে গেইনটা হচ্ছে অনেক বেশি, এবং সার্টেন একটা ফ্রিকোয়েন্সির পরে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি যখন বাড়াচ্ছে গেইন আস্তে আস্তে কমছে, এবং যেই ফ্রিকোয়েন্সির পরে হচ্ছে আমার এই ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে গেইনটা কমবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। এবং এইটা সাধারণত 10 থেকে 100 হার্টজের মধ্যে থাকে, এবং 100 হার্টজের পরে সাধারণত আমার গেইনটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। সো আমরা এতক্ষণ ধরে অলরেডি একটু আলোচনা করেছি ইনভার্টিং একটা অপ অ্যাম্প যদি হয় সেক্ষেত্রে ইকুয়েশনটা আমরা অলরেডি দেখেছি। আউটপুট হচ্ছে আর এফ ভাগ হচ্ছে আর ওয়ান ইন্টু হচ্ছে আমার যে ইনপুট ভোল্টেজ যেটা দেওয়া থাকে সেইটা। এবার হচ্ছে যদি নন ইনভার্টিং হয়, দেন নন ইনভার্টিং আমরা জেনেছি সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজটা হচ্ছে ওয়ান প্লাস আর এফ ভাগ হচ্ছে আর ওয়ান ইন্টু হচ্ছে ভি ইনপুট ভি ওয়ান আপনি যে কোনো নামে এটাকে লিখতে পারেন। দেন আসে হচ্ছে একটা হচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ার, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো সামিং অ্যাম্প্লিফায়ার মানে কি? সামিং অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে আমরা একটু আগে যেই ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার যেটা আমরা দেখেছি সেটা ছিল এই রকম। এটাকে আমি হয়তো নাম দিলাম আর ওয়ান, এটা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, এখানে হয়তো আমার ইনপুটটা হচ্ছে ভি ওয়ান। এখন আমার যদি এই ইনভার্টিং টার্মিনালে অনেকগুলা যদি আমার ইনপুট থাকে, অর্থাৎ এটা হয়তো আমি আরেকটা ইনপুট যেটা হচ্ছে ভি টু, রেজিস্ট্যান্সটা হচ্ছে আর আর টু, দেন এখানে হয়তো আরেকটা ইনপুট দিলাম সেটা হচ্ছে ভি থ্রি, রেজিস্ট্যান্স হচ্ছে আর থ্রি, এবং পজিটিভ টার্মিনাল যেটা আছে সেটাকে আমি সরাসরি গ্রাউন্ড করে দিলাম। সো এরকম যদি হয়, অর্থাৎ নেগেটিভ টার্মিনাল যদি আমার অনেকগুলা হচ্ছে ইনপুট থাকে, এবং ইনপুট থাকা মানে হচ্ছে সেটাতে সাথে কিছু রেজিস্ট্যান্সও থাকবে। সো এরকম যদি অনেকগুলা ইনপুট যদি সাপ্লাই দেওয়া হয় তখন সেটাকে আমাকে বলবো আমরা হচ্ছে সামিং অ্যাম্প্লিফায়ার। এবং যখন সেটা হচ্ছে মাইনাস টার্মিনালে অর্থাৎ নেগেটিভ টার্মিনালে যখন আমি হচ্ছে এই ইনপুট অনেকগুলো ইনপুট দিব তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ইনভার্টিং সামিং অ্যাম্প্লিফায়ার। এবার আসি সেটার ইকুয়েশনটা কিরকম হবে। সো আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, একটা যদি দেখুন আমরা যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, আমি যদি মনে করি এই যে এখানে আই ওয়ান কারেন্ট প্রবেশ করছে, দেন এই দিক দিয়ে আই টু কারেন্ট আসছে, এই দিক দিয়ে আই থ্রি কারেন্ট আসছে, এবং এখান থেকে এইদিকে আইএফ কারেন্ট ফ্লো হচ্ছে। সো আমরা জানি কারশফস কারেন্ট লটা হচ্ছে যেই পরিমাণ কারেন্ট ঢুকে ঠিক সেই পরিমাণ কারেন্ট হচ্ছে আমার এখান থেকে বের হবে। তার মানে হচ্ছে এরকম যে কারেন্ট ঢুকতেছে আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি, কারেন্ট বের হচ্ছে আইএফ। এখন আমরা জানি আই ওয়ান মানে হচ্ছে এইখানকার যে ভোল্টেজ বা বিয়োগ দিবা হচ্ছে এইখানকার ভোল্টেজটা, সেটাকে যদি আমি ভার্চুয়াল গ্রাউন্ড চিন্তা করি তাহলে আই ওয়ানটা হবে কত, ভি ওয়ান মাইনাস জিরো ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত আর ওয়ান। অনুরূপভাবে আই টুটা কত হবে, ভি টু মাইনাস অর্থাৎ এই টার্মিনালের ভোল্টেজ মাইনাস হচ্ছে এখানকার ভোল্টেজ, এটা হচ্ছে জিরো ভাগ হচ্ছে আর টু। দেন যদি আই থ্রিটা হিসেব করি তাহলে ভি থ্রি মাইনাস জিরো ভাগ হচ্ছে আর থ্রি। এবার এখানে আসি, এখানকার ভার্চুয়াল ভোল্টেজটা হচ্ছে জিরো, ভার্চুয়ালি গ্রাউন্ড করা যেহেতু জিরো, মাইনাস এখানকার ভোল্টেজটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, তাহলে ভি আউটপুট ভাগ হচ্ছে কত আর এফ। সো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সো ক্যালকুলেশন করলে এই রকম একটা ইকুয়েশন আসবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভি আউটপুট সমান হচ্ছে মাইনাস আর এফ ভাগ আর ওয়ান ইন্টু ভি ওয়ান প্লাস আর এফ ভাগ আর টু ইন্টু ভি টু প্লাস আর এফ ভাগ আর থ্রি ইন্টু হচ্ছে ভি থ্রি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে ভি আউটপুট সমান হচ্ছে যেহেতু ইনভার্টিং ইনপুট তার মানে অবশ্যই মাইনাস আসবে, দেন ফিডব্যাক রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে ওই যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইয়ের সাথে যে রেজিস্ট্যান্স আছে সেটা আর ওয়ান, এবং সেই সাপ্লাইটা এইভাবে যতগুলা হচ্ছে আমার সাপ্লাই থাকবে সবগুলাকে আমি হচ্ছে এভাবে যোগ করব। সো এখন এটা এরকম কোশ্চেন হইতে পারে
যে নিচের কোনটি সামিং অ্যাম্প্লিফায়ার ইকুয়েশন বা সামিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কোনটি সত্য। এখন যদি R1 R2 R3 সবগুলো যদি সমান হয়, তার মানে নিচে সবগুলি সমান, অর্থাৎ R1 R2 R3 সবগুলো যদি সমান হয়, দেন আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আরেকটা ইকুয়েশন পাবো। সো সেগুলো আপনারা সবাই জানেন, সেই জন্য আমরা হচ্ছে ওই আলোচনার মধ্যে আর যাচ্ছি না। এবার হচ্ছে ডিফারেনশিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ডিফারেনশিয়াল মানে হচ্ছে আমরা এতক্ষণ ধরে দেখেছি আইদার হচ্ছে এখানে দেখেছি যে নেগেটিভ টার্মিনালের মধ্যে আমরা শুধু ইনপুট দিয়েছি, পজিটিভটাকে আমরা গ্রাউন্ড করেছি, কিংবা হচ্ছে নন ইনভার্টিং যেটাকে বলছি সেখানে পজিটিভ টার্মিনালের মধ্যে আমরা ইনপুটটা দিয়েছি এবং নেগেটিভ টার্মিনালটাকে আমরা গ্রাউন্ড করেছি। সো যদি এরকম হয়, দেখুন আমার পজিটিভ টার্মিনালের মধ্যে আমার একটা ইনপুট দেওয়া আছে, নেগেটিভ টার্মিনালের মধ্যে আমার একটা ইনপুট দেওয়া আছে, দ্যাট ইজ কল্ড ডিফারেনশিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা হিসেব করবো, সেটা হচ্ছে এরকম ভাবে V2 মাইনাস হচ্ছে V1 এইভাবে, এবং এই যে ডিফারেন্সটা V2 মাইনাস V1 সেই অনুযায়ী হচ্ছে আমি মূলত আমার আউটপুটটা পাবো। সো এখন আমি যদি এরকমটা চিন্তা করি যে V1টা জিরো, অর্থাৎ V1টা যদি আমি গ্রাউন্ড করে দেই, তার মানে এটা হচ্ছে কি হবে, একটা নন ইনভার্টিং অপ অ্যাম্প। যদি আমার এটা V2টা জিরো হইতো, এটা যদি আমার গ্রাউন্ড হইতো, তার মানে আমার এটা হচ্ছে একটা ইনভার্টিং অপ অ্যাম্প। এখন যেহেতু V1 এবং V2 দুইটাতেই হচ্ছে আমার ভোল্টেজ আছে, সেই ক্ষেত্রে আমরা যদি সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করি, তার মানে V01, অর্থাৎ এইখানে এইটার জন্য আমি V1 যে সাপ্লাইটা আছে সেটার জন্য কত আউটপুট পাবো, সেটাকে আমরা যদি বলি V01, সেটা হচ্ছে যেহেতু ইনভার্টিং, তার মানে RF ভাগ R1 ইন্টু হচ্ছে V1। দেন V02 অর্থাৎ ইনভার্টিং এর ক্ষেত্রে আমরা জেনেছি, সরি নন ইনভার্টিং এর ক্ষেত্রে আমরা জেনেছি এরকম হয় 1 প্লাস RF ভাগ হচ্ছে R1 ইন্টু হচ্ছে V2। তাহলে অ্যাকচুয়াল আউটপুটটা হচ্ছে এই দুইটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমার মূলত ডিফারেনশিয়াল অপ অ্যাম্পের আউটপুট। দেন এইটা আরেকটা খুবই ইউজ কেস, একটা ডিফারেনশিয়াল একটা অপ অ্যাম্পের, সেটা হচ্ছে অপ অ্যাম্প অ্যাজ এ ডিফারেন্সিয়েটর, অর্থাৎ ডিফারেন্সিয়েটর হিসেবেও একটা অপ অ্যাম্প ব্যবহার করা যেতে পারে। সো সেটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে ইনভার্টিং অপ অ্যাম্পই ব্যবহার করি। সো ইনভার্টিং মিন্স আমার নেগেটিভ টার্মিনালের মধ্যে আমরা ইনপুটটা দিব। সো এখানে দেখুন একটা ইনপুট দেওয়া আছে নেগেটিভ টার্মিনালে, এবং তার সাথে একটা ক্যাপাসিটর রয়েছে, এবং এখানে একটা ফিডব্যাক রেজিস্টার রয়েছে। আমরা জানি ফিডব্যাক রেজিস্ট্যান্সের কাজই হচ্ছে মূলত আমার যে ইনপুটটা আছে, সরি আমার যে গেইন যেটা আছে সেই গেইনটাকে মূলত কন্ট্রোল করার জন্য আমরা এই ফিডব্যাক রেজিস্টার ব্যবহার করি। সো এইখানেও যদি আমরা একইভাবে হচ্ছে কেসিএল কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, এবং আমি যদি মনে করি এইখানে হচ্ছে আইসি কারেন্ট আসছে এবং আইএফ পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে, তার মানে আমরা কারশফস ল অনুযায়ী আইসি সমান হচ্ছে আইএফ। এখন আইসি অর্থাৎ এখানে যেহেতু একটা ক্যাপাসিটর আছে, তার মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা হবে কত, সি ডিভিসি ভাগ ডিটি, এবং এটা ভোল্টেজ যেহেতু জিরো, তার মানে জিরো মাইনাস হচ্ছে ভি আউটপুট ভাগ হচ্ছে আরএফ। সো এইটাকে এই যে আপনারা জানেন ভিসি মানে হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ, এবং সময়ের সাথে সাথে ইনপুট ভোল্টেজটাই মূলত আমার ক্যাপাসিটর অ্যাপ্রোচে দেখা যাবে। সেই জন্য আমরা এই ক্ষেত্রে ভিসি এর পরিবর্তে ক্যাপাসিটর ভোল্টেজ পরিবর্তে আমরা লিখেছি হচ্ছে ইনপুট ভোল্টেজটাই। দেন সি ডিভি ইনপুট ভাগ হচ্ছে ডিটি হয়, এটা হচ্ছে ভি আউটপুট ভাগ হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। সো এটাকে যদি আমরা আর আর গুণ করি, সেক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো হচ্ছে এরকম মাইনাস আর এফ ইন্টু সি ভাগ হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইনপুট ভোল্টেজ। সো এইটা একটা আসার মতো কোশ্চেন যে একটা ডিফারেন্সিয়েটর অপ অ্যাম্পের ক্ষেত্রে কোনটি সত্য বা কোনটা ডিফারেন্সিয়েটর অপ অ্যাম্পের ইকুয়েশন, সেক্ষেত্রে এটা হবে এরকম, বা আউটপুট ভোল্টেজটা সমান হচ্ছে আর সি ডিফারেন্সিয়েশন অফ ইনপুট ভোল্টেজ। অর্থাৎ এই আউটপুট ভোল্টেজটা হচ্ছে যে ইনপুট ভোল্টেজ যেটা আছে, ইনপুট সিগন্যালটার সাথে হচ্ছে আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে পরিবর্তিত হবে ডিফারেন্সিয়েশন আকারে। এবং এইখানে আমরা একটু যেটা খেয়াল করব, আচ্ছা এখানে একটু যেটা বলি, আমরা হচ্ছে আর এফ অথবা হচ্ছে আর আপনি যে কোনো নামে এটাকে রাখতে পারেন। আচ্ছা এবার যদি আসি ইন্টিগ্রেটর, সো ডিফারেন্সিয়েটর এবং ইন্টিগ্রেটর হচ্ছে দুইটা সার্কিট একই জিনিস। ও আরেকটা জিনিস যেটা প্রশ্ন হতে পারে যে একটা ডিফারেন্সিয়েটর অপ অ্যাম্পের মধ্যে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়। সো আপনাদের একটা ক্যাপাসিটর, ফিডব্যাক রেজিস্ট্যান্স, ইনপুট এবং আউটপুট থাকে, এবং
ইন্টিগ্রেটরের মধ্যেও কিন্তু একই জিনিসে আছে, শুধুমাত্র আমার এখানে যে ইনপুটটা আছে সেই ইনপুটের সাথে আমার একটু আগে দেখেছি ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে ছিল ক্যাপাসিটর, বাট ইন্টিগ্রেটরের ক্ষেত্রে এখানে থাকবে রেজিস্টর, এবং ফিডব্যাকে মূলত আমরা ক্যাপাসিটর ব্যবহার করি। সো এইটাকেও একইভাবে আমার এই কারেন্টটা যদি আমরা যদি বলি ইনপুট কারেন্ট আর এটাকে যদি ফিডব্যাক কারেন্ট বলি, সো এই ক্ষেত্রেও আই ইন সমান হচ্ছে আইসি, এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, সো এখানে যেহেতু ভোল্টেজটা হচ্ছে ভোল্টেজ, যেহেতু ইনপুট ভোল্টেজটা ভি আই এর নাম দিয়েছে, এবং আমরা যেহেতু জানি এখানে ভোল্টেজটা 0, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, একটু করেই দেখাই, ভি ইনপুট মাইনাস 0 ভাগ হচ্ছে আর, দেন ক্যাপাসিটর ক্ষেত্রে আমার কারেন্টটা হবে হচ্ছে ক্যাপাসিটেন্স ইনটু ডিভিসি ভাগ হচ্ছে ডিটি। সো আমি যদি একটু এদিকে আনি তাহলে মানে কত, ভি ইন ভাগ হচ্ছে আর, ক্যাপাসিটর হচ্ছে সি, দেন আমরা এখানকার ভোল্টেজটা যেহেতু 0, তাহলে এটা কি হবে, টি 0 মাইনাস ভি আউটপুট ভাগ হচ্ছে ডিটি। সো তার মানে এখানে আপনারা বুঝতেই পারছেন ভি ইনপুট ভাগ হচ্ছে আর, এই মাইনাসটা সামনে চলে আসবে, এবং এইটাকে আমরা যদি হচ্ছে শেষ পর্যন্ত সিম্পলিফাই করি, শেষ পর্যন্ত ইকুয়েশনটা হচ্ছে এইরকম আসবে, ভি আউটপুট সমান হচ্ছে -1/RC ইন্টিগ্রেশন ভি ইনপুট, এবং সময়ের সাথে আমরা সেটাকে হচ্ছে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করব। সো আমি এই ডেরিভেশনের মধ্যে আর গেলাম না, আপনারা সবাই জানেন। সো আমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে, সেই কারণে আমরা মূলত এমসিকিউ টাইপ প্রশ্নের উপরে জোর দিচ্ছি। সো কোশ্চেন হতে পারে এরকম যে একটা ইন্টিগ্রেটর অপ অ্যাম্পের ক্ষেত্রে ইকুয়েশনটা কিরকম হতে পারে, কিংবা একটা ইন্টিগ্রেটর অপ অ্যাম্পের মধ্যে কি কি কম্পোনেন্টস ব্যবহার করা হয় সেইটা। সো যেটা আমরা জানলাম যে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর অ্যাম্প্লিফায়ার দুইটার মধ্যে রেজিস্টার এবং ক্যাপাসিটর থাকে। শুধু ডিফারেন্সিয়েটর যদি বলি, ডিফারেন্সিয়েটরের ক্ষেত্রে আমার যে ইনপুট থাকবে, ইনপুটের সাথে ক্যাপাসিটরটা থাকে, আর যদি ইন্টিগ্রেটর হয় দেন ফিডব্যাকে আমরা হচ্ছে ক্যাপাসিটরটাকে ব্যবহার করি। দেন একটা ভোল্টেজ ফলোয়ার একটা কনসেপ্ট আছে। ভোল্টেজ ফলোয়ার মানে হচ্ছে এমন একটা সার্কিট যেটাতে হচ্ছে ইনপুট যে ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজটাই হচ্ছে আমি আউটপুটের অ্যাপ্রোচে পাবো, সেটাকে বলা হয় হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। সো তাহলে একটা প্রশ্ন হতে পারে একটা ভোল্টেজ ফলোয়ার ক্ষেত্রে গেইনটা কত। সো আমরা জানি গেইন মানে হচ্ছে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট। সো আমরা যেহেতু বলেছি যে একটা ভোল্টেজ ফলোয়ার মানে হচ্ছে ইনপুট এবং আউটপুট সেম, তার মানে একটা ভোল্টেজ ফলোয়ার ক্ষেত্রে গেইনটা কত হবে, 1 হবে। সো এটাই হচ্ছে প্রশ্ন হতে পারে, বা নিচে কোনটা হচ্ছে একটা ভোল্টেজ ফলোয়ার অপ-অ্যাম্প। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইনপুট যদি 10 ভোল্ট হয়, সো আমি এখানে আউটপুটটাও হচ্ছে 10 ভোল্টই পাবো। দেন আসি হচ্ছে ফিল্টার, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ফিল্টার মানে হচ্ছে কোনো সার্টেন কোনো কিছুকে হচ্ছে ফিল্টার করা। ধরুন আমি যদি পরীক্ষায় পাস বা ফেল করেছে এরকম হিসাব করতে চাই, সো আমরা যেটা হচ্ছে আমরা জানি যে 33 বা তার বেশি পেলে হচ্ছে নাম্বার যদি বড় বা সমান হয় 33-এর, দেন সেটা হচ্ছে পাস করে, আর কম হলে হচ্ছে ফেল করে। তার মানে এই যে আমি কোনো কিছু ধরো আমি যদি ধরে নিই অনেক স্টুডেন্টের তথ্য আছে, সেখান থেকে আমি শুধু যারা পাস করেছে তাদেরকে সেপারেট করতে চাই। সো সেই ক্ষেত্রে আমরা ফিল্টার করবো কিভাবে, নাম্বারটা ধরে, এবং নাম্বারটা আমরা বসাবো হচ্ছে 33। সো এই যে আমি দুইটা ভাগে ভাগ করছি, পাস কিংবা ফেল, এবং একটা নাম্বার ধরে তাদেরকে আলাদা করেছি, এই কাজটাকেই বলা হয় হচ্ছে ফিল্টার করা। এখন আমরা আজকে যে ফিল্টারিং করব সেটা হচ্ছে এরকম কিছু না, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ধরে। অর্থাৎ এখানে যেমন আমি দুই ভাগে ভাগ করেছি, যে পাস স্টুডেন্ট কিংবা হচ্ছে ফেল স্টুডেন্ট। সো আমার ফিল্টার বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমি হয়তো যেতে দিব অথবা যেতে দিব না, এইটাকেই আমরা বলছি এখানে হচ্ছে ফিল্টার। তার মানে আমি কোনো একটা সিগন্যালকে যেতে দিচ্ছি কিংবা যেতে দিচ্ছি না, যে ভাগ করছি বা যে ফিল্টার করছি সেটা হচ্ছে বেসড অন ফ্রিকোয়েন্সি। সো আমরা একটু সংজ্ঞাটা বোঝার চেষ্টা করি, ফিল্টার কি। Filters are electronic circuits that allow certain frequency components and or reject some other. অর্থাৎ কিছু একটা ফ্রিকোয়েন্সিকে সে হয়তো যেতে দিবে, কিংবা কিছু একটা ফ্রিকোয়েন্সিকে সে হয়তো ব্লক করে দিবে। এবার আসে হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার কম্পোনেন্টস গুলো কি কি হতে পারে। সো অ্যাক্টিভ ফিল্টার্স আর ইলেকট্রনিক সার্কিটস হুইচ কনসিস্ট অফ active elements like op amp along with passive elements like resistor and capacitor.
অর্থাৎ অ্যাক্টিভ ফিল্টার মানেই হচ্ছে এটার মধ্যে কিছু অ্যাক্টিভ এলিমেন্টস থাকবে এবং তার পাশাপাশি কিছু প্যাসিভ এলিমেন্টসও থাকতে পারে। সো আমাদের একটু বুঝতে হবে শুরুতে যে অ্যাক্টিভ এলিমেন্টস কাদেরকে বলা হয়। সো অ্যাক্টিভ এলিমেন্টস হচ্ছে ওই ধরনের কম্পাউন্ড দ্যাট ক্যান কন্ট্রোল কারেন্ট অর ভোল্টেজ অ্যান্ড আর কেপেবল অফ পাওয়ার গেইন অর অ্যাম্প্লিফিকেশন। অর্থাৎ যেই সকল ইলেকট্রনিক কম্পোনেন্টস সেটা হচ্ছে আমার কারেন্ট কিংবা ভোল্টেজকে কন্ট্রোল করতে পারে কিংবা পাওয়ার গেইন করতে পারে বা অ্যাম্প্লিফাই করতে পারে, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস। সো আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি অর্থাৎ আজকের আলোচ্য বিষয় অপ অ্যাম্প, আমরা জেনেছি একদম শুরুতেই অপ অ্যাম্পটাকে সিগন্যালকে এমপ্লিফাই করার পারপাসেই ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে এই সংজ্ঞা অনুযায়ী হচ্ছে অপ অ্যাম্প হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্টস। সেরকম আরও অনেকগুলো অ্যাক্টিভ এলিমেন্টস রয়েছে, যেমন হচ্ছে বিজেটি, এফএটি, মসফেট, এইগুলো হচ্ছে আমার কিছু অ্যাক্টিভ এলিমেন্টস। সো এইটা একটা পরীক্ষা আসতে পারে প্রশ্ন যে নিচে কোনটি অ্যাক্টিভ এলিমেন্টস বা অ্যাক্টিভ এলিমেন্টস কি করে। সো আমরা জানলাম অ্যাক্টিভ এলিমেন্টস মূলত ভোল্টেজ বা কারেন্টটাকে কন্ট্রোল করে কিংবা হচ্ছে এমপ্লিফায়ার কাজ করে, এবং এটার উদাহরণ হচ্ছে বিজেটি, ফেট, মসফেট কিংবা হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হইতে পারে। দেন ইন্টিগ্রেটেড সার্কিট হইতে পারে, আমরা অলরেডি জেনেছি ইন্টিগ্রেটেড সার্কিট মানে হচ্ছে মূলত বিজেটি, ফেট, মসফেট এদের কম্বিনেশন। এবং জেনারেটর, আমরা পাওয়ার সিস্টেমে পাওয়ারটাকে জেনারেট করার জন্য আমরা জেনারেটর ব্যবহার করে থাকি বা অল্টারনেটর। সো সেটাও হচ্ছে একটা অ্যাক্টিভ এলিমেন্টসের একটা উদাহরণ। সো তাহলে আমরা একটা প্যাসিভ এলিমেন্টসটা একটু দেখে আসি। সো প্যাসিভ এলিমেন্টস মানে হচ্ছে যে আগের কাজটা করতে পারে না, অর্থাৎ ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারে না, দ্যাট ইজ হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। সো এইটা যেটা করতে পারে, সে স্টোর করতে পারে কিংবা ডিস্ট্রিবিউট করতে পারে অথবা রিলিজ করতে পারে। স্টোর করতে পারে আমরা জানি ক্যাপাসিটর, দেন হচ্ছে ডিসিপিট করে কি রেজিস্টর, দেন হচ্ছে এনার্জি রিলিজ করতে পারে। সো এই ধরনের এলিমেন্টসগুলোকে আমরা বলি হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। দেন ডায়োড, সেটাও একটা প্যাসিভ এলিমেন্টস, কারণ সে হচ্ছে ইলেকট্রিসিটিটাকে একটা নির্দিষ্ট দিকে পাস করতে দেয়, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস আমরা জানি কারেন্ট পাস করতে পারে, এই কারণে আমরা এটাকে বলছি হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। আরেকটা প্যাসিভ এলিমেন্ট হচ্ছে ট্রান্সফরমার। এইটা একটু কনফিউজিং মনে হইতে পারে, বাট ট্রান্সফরমারটা একটা প্যাসিভ এলিমেন্টস, কারণ সে হচ্ছে মূলত আমরা অ্যাক্টিভ এলিমেন্টসের সংজ্ঞা যেটা জেনেছি সে হচ্ছে কারেন্টকে কন্ট্রোল করতে পারে, কারেন্ট বা ভোল্টেজকে, কিংবা হচ্ছে পাওয়ার গেইন করতে পারে। সে মূলত হচ্ছে স্টেপ আপ কিংবা স্টেপ ডাউন করছে, সেই কারণে ট্রান্সফরমারটাও হচ্ছে আমার মূলত একটা প্যাসিভ এলিমেন্ট। সো আমরা আমাদের আলোচনার মধ্যে আসি। সো এই যে অ্যাক্টিভ এলিমেন্টস ব্যবহার করা হয় যে ফিল্টারের মধ্যে, সেগুলোকে বলা হয় হচ্ছে মূলত অ্যাক্টিভ ফিল্টার। বাট এখানে অ্যাক্টিভ ফিল্টার অর্থাৎ মেইন কাজটা করে মূলত অ্যাক্টিভ ফিল্টার, বাট এটার মধ্যে আমাদের কিছু প্যাসিভ এলিমেন্টস আমাদেরকে ব্যবহার করা প্রয়োজন হয়। সো এই অ্যাক্টিভ ফিল্টারকে সাধারণত চার ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, দেন ব্যান্ড স্টপ ফিল্টার। সো আমরা নামটা থেকেই আমরা ধারণা করতে পারি লো পাস ফিল্টার মানে হচ্ছে আমার লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে, কিংবা হাই পাস ফিল্টার মানে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে, ব্যান্ড পাস মানে হচ্ছে সার্টেন একটা ব্যান্ডকে বা সার্টেন একটা রেঞ্জকে সে হয়তো পাস করতে দিবে, ব্যান্ড স্টপ মানে হচ্ছে সার্টেন একটা রেঞ্জকে সে স্টপ করে দিবে। সো আমরা একটু ডিটেলসে একটু যাই। আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ এলিমেন্টস আমরা অলরেডি আলোচনা করেছি। সো যেটা আলোচনা করছিলাম অ্যাক্টিভ ফিল্টার। সো ফাংশন অফ অ্যান অ্যাক্টিভ ফিল্টার যেটি আমি বলি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সিলেকশন। অর্থাৎ আমরা যেটা বলেছি যে ফিল্টার মানে হচ্ছে সে সার্টেন একটা ফ্রিকোয়েন্সিকে নিয়ে কাজ করে, সে হয়তো সার্টেন একটা ফ্রিকোয়েন্সিকে হয়তো পাস করতে অ্যালাউ করবে, কিন্তু সার্টেন একটা ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেবে। তার মানে এখানে ফ্রিকোয়েন্সি সিলেকশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার মানে ফ্রিকোয়েন্সি সিলেকশন কি করে, অ্যালাউ সার্টেন ফ্রিকোয়েন্সিস টু পাস, সেটা লো পাস হতে পারে বা হাই পাস হতে পারে, ব্যান্ড পাস হতে পারে, যে কোনো ধরনের হতে পারে। দেন হচ্ছে গেইনটাকে কন্ট্রোল করে। সো এই ক্ষেত্রে হচ্ছে গেইন কন্ট্রোলটাও হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ একটা অ্যাক্টিভ ফিল্টারের ক্ষেত্রে। দেন হচ্ছে ইম্পিডেন্সটা ম্যাচিং করতে হয়, তারপর হচ্ছে পারফরমেন্সটা ইমপ্রুভ করতে হয়। সো দিস আর দ্য প্রপার্টিজ অফ অ্যাক্টিভ ফিল্টার। এবার আসি হচ্ছে আমরা একটু অ্যাক্টিভ লো পাস ফিল্টার সম্পর্কে একটু জানি। সো লো পাস ফিল্টার কোনটা? If an active filter allows only low frequency components and rejects all other high frequency components, that is called an active low pass filter. অর্থাৎ নামটা আমরা খেয়াল করলে বুঝতে পারবো অ্যাক্টিভ লো পাস ফিল্টার মানে হচ্ছে ইট উইল অ্যালাউ লো ফ্রিকোয়েন্সিস অ্যান্ড ইট উইল ব্লক হাই ফ্রিকোয়েন্সিস। সো এখানে সেইটাই হচ্ছে মূলত বলেছে। সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে দেখতে হচ্ছে এইরকম। দেন আমরা যদি একটু
ফ্রিকোয়েন্সি রেসপন্সটা একটু দেখি। সো আমরা জেনেছি যে লো ফ্রিকোয়েন্সিকে সে হচ্ছে পাস করছে এবং সার্টেন একটা ফ্রিকোয়েন্সি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিকে সে হচ্ছে ব্লক করে দেবে। এখন এই লো ফ্রিকোয়েন্সিটা কত বা হাই ফ্রিকোয়েন্সিটা কত, সেটা মূলত আমরা যখন এই সার্কিটটা যখন আমরা ডিজাইন করি, এই সার্কিটটা যখন আমরা ডিজাইন করি R1 বা RF বা RA যে রেজিস্ট্যান্সগুলো আছে, সেই রেজিস্ট্যান্সগুলোকে আমরা এমনভাবে হচ্ছে মানগুলো সেট করি যাতে করে আমি যে ফ্রিকোয়েন্সিটাকে পাস করতে চাই সেই ফ্রিকোয়েন্সিটা পাস করে, কিংবা আমি যে ফ্রিকোয়েন্সিটাকে ব্লক করতে চাই সেটা হচ্ছে ব্লক হয়ে যায়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রিকোয়েন্সি যখন সার্টেন একটা ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার হচ্ছে গেইনটা হচ্ছে আমি একটা স্টেবল একটা গেইন পাচ্ছি, এবং সার্টেন একটা ফ্রিকোয়েন্সির পরে যখন আমি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বাড়াচ্ছি তখন আমার কিন্তু হচ্ছে গেইনটা আস্তে আস্তে হচ্ছে ডিকে করছে অর্থাৎ কমে যাচ্ছে। সো যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার স্টেবল গেইনটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার মূলত কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা এখানে অ্যাপসি দিয়ে রিপ্রেজেন্ট করছি। সাধারণত কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে অ্যাপসি দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা এখানে একটু ডেসক্রিপশন দিয়েছি। এক্স এক্সিসটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওয়াই এক্সিসটা হচ্ছে আমার গেইন, আর গেইন মানে হচ্ছে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট, এবং এটাকে আমরা হচ্ছে ডেসিবেল এককে এখানে মেজার করেছি। দেন কাট অফ ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার হচ্ছে আমার হচ্ছে গেইনটা স্টেবল থাকবে সেটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। কাট অফ ফ্রিকোয়েন্সির পরে আমার ফ্রিকোয়েন্সি যখন বাড়বে দেন আমার হচ্ছে গেইনটা আস্তে আস্তে হচ্ছে ফল করে। সো আপনারা এগুলো একটু যদি ডিটেলস পড়েন তাহলে আরেকটু আপনার মনে পড়বে, কারণ আমরা হচ্ছে পড়ে আসার পর হয়তো অনেকেরই অনেকদিন গ্যাপ পড়তে পারে। সো সেই কারণে আমি হচ্ছে এমনভাবে সাজিয়েছি যাতে করে রিডিং পড়লে আপনার আগের কনসেপ্টগুলো হচ্ছে মনে পড়ে যায়। সো এখানে হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টারের একটু সামারি করার চেষ্টা করেছি। যেটা করে অ্যালাউ করে লো পাস ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেওয়া হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলোকে। দেন হচ্ছে একটা যদি আমরা হচ্ছে অ্যাক্টিভ লো পাস ফিল্টার খেয়াল করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ট্রান্সফার ফাংশনটা দেখতে এরকম হয়ে থাকে। দেন হাই পাস ফিল্টার একই জিনিস আগের মতোই, শুধুমাত্র এই ক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সিটাকে সে আমাকে ট্রান্সফার করবে এবং লো ফ্রিকোয়েন্সিটার ক্ষেত্রে হচ্ছে আমার গেইনটা হচ্ছে কম থাকবে। সো এখানে আমরা একটু যদি দেখি, দেখুন আমি যখন এক্স এক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিটাকে দেখিয়েছি এবং ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমার গেইন। সো শুরুতে আমার ফ্রিকোয়েন্সিটা যখন হচ্ছে কম তখন আমার হচ্ছে এইরকম একটা গেইন পাচ্ছি, এবং সার্টেন একটা ফ্রিকোয়েন্সির পরে দেখুন আমার হচ্ছে গেইনটা কিন্তু অনেক বেশি, এবং এইখানে দেখুন স্টেবল আমি একটা গেইন পাচ্ছি, অর্থাৎ আমি সার্টেন একটা ফ্রিকোয়েন্সি পর আমি যখন ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি তখন আমার হচ্ছে আমার গেইনটা হচ্ছে স্টেবল গেইন পাচ্ছি। যেই ফ্রিকোয়েন্সির পরে আমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সির পরে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে আমার হচ্ছে গেইনটা স্টেবল হচ্ছে, সেটাই হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। সো শুধুমাত্র আমাদের কাছে এই কার্ভগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে, নিচে কোনটা হচ্ছে হাই পাস ফ্রিকোয়েন্সি কিংবা লো পাস ফ্রিকোয়েন্সি কার্ভ, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে একটি ব্যান্ড পাস ফিল্টার। একটি ব্যান্ড পাস ফিল্টার মানে হচ্ছে সে মূলত একটা সার্টেন একটা রেঞ্জকে সে পাস করতে দিবে। আমরা সার্কিটটা দেখলে আমরা ডায়াগ্রামটা যদি দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। সো এইখানে আমরা একটু যদি দেখি, দেখুন আমার হচ্ছে গেইনটা স্টেবল কোন জায়গায়, দেখুন এইখানে যখন আমার ফ্রিকোয়েন্সি বাড়ছে এখানে কিন্তু গেইনটা বাড়তেছে, দেন এখানেও ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে আমি গেইনটা বাড়ছে, বাট এই যে 10⁻³ থেকে 10⁵ এই রেঞ্জ যদি আমরা হিসেব করি আমরা বলতে পারি এই রেঞ্জের মধ্যে আমার হচ্ছে গেইনটা হচ্ছে স্টেবল, অর্থাৎ 10⁻³ এর ক্ষেত্রে আমার গেইন এটা, 10⁵ এর ক্ষেত্রে মোটামুটি হচ্ছে আমার গেইন সেটাই, এবং 10⁵ এর পরবর্তীতে যখন আমি ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি আমার গেইনটা আবারও কিন্তু ফল করছে। তার মানে হচ্ছে সার্টেন একটা রেঞ্জের মধ্যে যখন আপনি স্টেবল গেইন পাবেন সেটাকেই বলা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। এবং ব্যান্ড স্টপ, আমরা যদি এখানে একটু ইয়ে করি, এখানে হচ্ছে F1 যেটা F1 মানে হচ্ছে যেই ফ্রিকোয়েন্সি থেকে আমার মূলত হচ্ছে সে হচ্ছে স্টেবল স্টেবল গেইন দেওয়া শুরু করছে সেটা। দেন F2 মানে হচ্ছে যেই ফ্রিকোয়েন্সি অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি, যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমার হচ্ছে স্টেবল গেইন আছে সেইটা, বা এখানে F1টাকে আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে পারি, দেন F1টাকে বলতে পারি হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। দেন হচ্ছে আমরা যদি একটু ব্যান্ড স্টপ যদি একটু দেখি, সো ব্যান্ড স্টপের ক্ষেত্রে আমরা এখানে একটু দেখি যে এই যে দেখুন এখান থেকে এই পর্যন্ত এক্ষেত্রে আমার কিন্তু গেইনটা হচ্ছে স্টেবল
এবং বাদ বাকি অন্য সময়টায় হচ্ছে আমার গেইনটা হচ্ছে আনস্টেবল, অর্থাৎ এক একটা ফ্রিকোয়েন্সির জন্য আমার গেইনটা হচ্ছে এক এক রকম। সো এই রেঞ্জটাকেই এই ধরনের প্লটকেই বলা হচ্ছে ব্যান্ড স্টপ ফিল্টার। সো এই ক্ষেত্রে হচ্ছে F1 এর নিচে যেগুলো আছে সেগুলোকে সে পাস করতে দিবে, কিংবা হচ্ছে F2 যেটা সেটাকে আবার হচ্ছে পাস করতে দিবে, এবং F1 এবং F2 এর মধ্যে হচ্ছে মূলত হচ্ছে অ্যাটেনিউয়েশনটা ঘটে এখানে। তো আমরা যেটা জানলাম যে ব্যান্ড পাস মানে লেটস অনলি মিডল ফ্রিকোয়েন্সিস থ্রো, অর্থাৎ মাঝখানে যেটা আছে সেটাকে সে শুধুমাত্র হচ্ছে পাস করতে দিবে। আর ব্যান্ড স্টপ যেটা করে ব্লকস মিডল ফ্রিকোয়েন্সিস, অর্থাৎ মাঝখানের অংশটুকুকে ছাড়া বাকি অংশটাকে সে হচ্ছে পাস করতে দেয়। দেন আমরা যেটা শুরুতে আজকে বলছিলাম যে IC741 একটা অপ অ্যাম্পের খুব ভালো একটা উদাহরণ। সো এটার মধ্যে 8টা পিন থাকে। সো পিন ডায়াগ্রামটার সাথে আপনারা সবাই পরিচিত, তারপর আমরা একটু বোঝার জন্য একটু বা একটু মনে করার জন্য একটু বলা। সো এখানে যেটা পিন 1 যেটা সেটা হচ্ছে অফসেটটাকে নাল করে। দেন 2 এটা যেটা হচ্ছে ইনভার্টিং ইনপুট আমরা যেখানে দিয়ে থাকি। নন ইনভার্টিং ইনপুটের জন্য হচ্ছে পিন 3 ব্যবহার করা হয়। দেন হচ্ছে 4 এ হচ্ছে অর্থাৎ আমরা অপ অ্যাম্পটাকে অপারেট করার জন্য যে ভোল্টেজটা দিই সেইটা। দেন সেটার সাথে হচ্ছে 7 নাম্বার যেটা সেটা হচ্ছে অর্থাৎ অপ অ্যাম্পটাকে অপারেট করার জন্য যে ডিসি সাপ্লাইটা দেওয়া হয় সেই ডিসি সাপ্লাই প্লাস টার্মিনালটা মূলত আমরা হচ্ছে পিন 7 এর মধ্যে দিয়ে থাকি। দেন হচ্ছে 6 এর মধ্যে আমরা হচ্ছে আউটপুটটা পেয়ে থাকি। এবং 8 নাম্বার যে পিনটা আছে সেই পিনটাকে সাধারণত কোনো কাজে ব্যবহার করা হয় না, এটা সাধারণত বলা হয় হচ্ছে নো কানেকশন। সেকেন্ড প্রশ্ন হতে পারে যে তাহলে যদি নো কানেকশন হয় দেন হোয়াই ইট ইজ ইউজড। তো এটা মূলত হচ্ছে ফিউচার যদি কোনো ধরনের হচ্ছে মডিফিকেশন ঘটে সেইটার জন্য পারপাসে রাখা হয়। আরেকটা পারপাস হচ্ছে দুই পাশে স্টেবল রাখার জন্য মূলত এই পিনটা রাখা হয়। সো এই সবগুলো পিন আমাদের না জানলে হবে, শুধুমাত্র এইরকম একটা প্রশ্ন হতে পারে যে IC741 এর ক্ষেত্রে পিন 2টাতে কি দেয়া হয়। তো আমরা জানলাম যে পিন 2টাতে হচ্ছে ইনভার্টিং ইনপুটটা দেওয়া হয়, কিংবা পিন 3 এর মধ্যে হচ্ছে নন ইনভার্টিং ইনপুটটা দেওয়া হয়। দেন ডিসি সাপ্লাই যেটা সেটা হচ্ছে 7 নাম্বার পিনে দেওয়া হয়। কিংবা আউটপুটটা কত নাম্বার পিনে থাকে সেটা হচ্ছে 6 নাম্বার। সো 2 3 6, অর্থাৎ 2 নাম্বার পিন মানে হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 নাম্বার পিন মানে হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, 6 নাম্বার পিন মানে হচ্ছে আউটপুট। সো এই তিনটা পিন কনফিগারেশন বা পিন আসতে পারে যে 2 নাম্বার পিনের কাজ কি বা কি দেয়া হয় এরকম। সো আমি আর এইগুলো একটু আলোচনা করলাম না, আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। দেন আমরা একটু আসি হচ্ছে অসিলেটর সম্পর্কে একটু আলোচনা করি। অসিলেটর কি জিনিস? সো অসিলেটর হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট দ্যাট জেনারেটস এ পিরিয়ডিক ওয়েভফর্ম সাইন কিংবা স্কোয়ার উইদাউট অ্যান এক্সটার্নাল ইনপুট সিগন্যাল। অর্থাৎ অসিলেটর মানে হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটার মধ্যে আমরা হচ্ছে একটা পিরিয়ডিক ওয়েভফর্ম পাবো আউটপুটের মধ্যে। সেটা হতে পারে একটা সাইন ওয়েভ কিংবা একটা স্কোয়ার হইতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি এখানে কোনো এক্সটার্নাল কোনো ইনপুট আমি সিগন্যাল দিব না। সো ইনপুট সিগন্যাল যদি আমি না দিই তার মানে সেই ইনপুট সিগন্যালটা কোত্থেকে পাবে, দ্যাট ইজ এ কোশ্চেন। সো আমরা একটু আরেকটু জানার চেষ্টা করি অপ অ্যাম্প সম্পর্কে। ইট ইজ অ্যান অপ অ্যাম্প অসিলেটর সম্পর্কে। ইট ইজ অ্যান অপ অ্যাম্প উইথ পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ আমরা যেটা দেখেছি এতক্ষণ পর্যন্ত অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে নন ইনভার্টিং আমরা সাধারণত এই ধরনের হচ্ছে অপ অ্যাম্প আমরা দেখেছিলাম, অর্থাৎ আমরা সাধারণত ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার ব্যবহার করতাম। বাট অসিলেটর হচ্ছে এই ক্ষেত্রে ফিডব্যাকটা হবে হচ্ছে পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ আমার নেগেটিভ থেকে ফিডব্যাকটা না গিয়ে আমার মূলত হচ্ছে এইখানে যে পজিটিভ টার্মিনালটা আছে সেখান থেকে আমার হচ্ছে ফিডব্যাকটা যাবে। আর ফিডব্যাক আমরা জানি আউটপুটের সাথে আউটপুটের কিছু একটা অংশ দিয়ে ইনপুটে ফ্লো করে, দ্যাট ইজ কল্ড ফিডব্যাক। আচ্ছা, দেন একটা অসিলেটরের বৈশিষ্ট্য হচ্ছে ইনস্টেড অফ এন ইনপুট ইট ইউজেস ডিসি পাওয়ার সাপ্লাই পজিটিভ ফিডব্যাকে টু মেইনটেইন কন্টিনিউয়াস অসিলেশন। অর্থাৎ এইখানে আমরা মূলত হচ্ছে একটা ডিসি সাপ্লাই দিব পজিটিভ ফিডব্যাক যে টার্মিনাল আছে সেটার মধ্যে। তো আমরা যেটা জানলাম যে এটা কি কাজ করে, অ্যামপ্লিফাই করে। অ্যামপ্লিফাই আমরা জানি যে সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করার জন্য। দেন এটার কাজ হচ্ছে যে আমার আউটপুটে একটা পিরিয়ডিক ওয়েভ দেওয়া, যেটা হইতে পারে একটা সাইন ওয়েভ কিংবা একটা স্কোয়ার ওয়েভ হইতে পারে। এবং আমরা সাধারণত এটার মধ্যে কোনো এক্সটার্নাল কোনো ইনপুট সিগন্যাল দেই না। সো একটা অসিলেট দেখতে মূলত এরকম। এটা হচ্ছে আমার মূলত
এটা মূলত একটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার। দেন আমার এই যে আউটপুটটা আছে সেই আউটপুট থেকে কিছু একটা অংশ ইনপুটে আসে এবং এটা হচ্ছে মূলত পজিটিভ টার্মিনালের মধ্যে এসে যুক্ত হয়। সো যেটা আমরা বলছিলাম যে একটা অসিলেটর আমরা একটা সাধারণত ডিসি সিগন্যাল দিই এবং ডিসি সিগন্যাল দিলে অসিলেটর কি করে আমাকে সে একটা একটা এসি আউটপুট সিগন্যাল দিবে। এবার আসি হচ্ছে একটা টাইপিক্যাল একটা অসিলেটর দেখতে কিরকম হয়। সো অসিলেটর মানে হচ্ছে আমরা জানলাম যে একটা অ্যাম্প্লিফায়ার এবং অ্যাম্প্লিফায়ারটার মধ্যে হচ্ছে ফিডব্যাকটা দেওয়া হয় মূলত পজিটিভ ফিডব্যাক। সো এই অসিলেশন হওয়ার কন্ডিশন কি আমরা অলরেডি যেটা জানলাম যে অসিলেটর মানে হচ্ছে আমার হচ্ছে পজিটিভ টার্মিনালের মধ্যে ফিডব্যাকটা থাকবে। দেন আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো যেই ব্যক্তি দিয়েছেন তাকে তার নাম হচ্ছে বার্কহাউজেন এবং সেই কারণে এই দুইটা কন্ডিশনকে বলা হয় যে বার্কহাউজেন ক্রাইটেরিয়া। অর্থাৎ অসিলেশন হওয়ার জন্য আপনাকে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সেটা হচ্ছে প্রথম কন্ডিশনটা হচ্ছে লুপ গেইন ইজ ইকুয়াল টু ইউনিটি, অর্থাৎ আমার এই সিস্টেম যেটা আছে সেই সিস্টেমের লুপ গেইনটা হইতে হবে হচ্ছে 1। এখন লুপ গেইনটাকে সাধারণত আমরা এইভাবে লিখি, সেটার মানটা হবে আমার কত 1। এখন এখানে এই দিয়ে আমি কি বোঝাচ্ছি, এই মানে হচ্ছে অ্যাম্প্লিফায়ারের গেইনটা, অর্থাৎ আমি যে অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করছি সেই অ্যাম্প্লিফায়ারের গেইনটা। আর এখানে এটা মূলত বিটা, বিটাটা দিয়ে মূলত বোঝাচ্ছি আমি ফিডব্যাক গেইন, অর্থাৎ আমি যে পজিটিভ টার্মিনালের সাথে যে ফিডব্যাকটা ব্যবহার করছি সেই ফিডব্যাকের গেইনটা কত। সো আমার অ্যাম্প্লিফিকেশন গেইন এবং ফিডব্যাক গেইন এই দুটোর মাল্টিপ্লিকেশন যদি 1 হয় তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা সাস্টেনেবল অসিলেটর হবে, একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ফেজ শিফট অ্যান্ড দ্য লুপ ইজ জিরো, অর্থাৎ ফেজ শিফট হওয়া যাবে না। সো আমরা আজকের আলোচনায় যেটা শুরুতেই জেনেছিলাম, আমরা সাধারণত নন ইনভার্টিং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করি এবং সেখানে সাধারণত আমরা হচ্ছে নেগেটিভ টার্মিনালের মধ্যে ইনপুটটা দিয়ে থাকি, যেই কারণে ফেজ শিফট হয়। বাট আমরা অসিলেটরের শুরুতেই জেনেছি যে হচ্ছে পজিটিভ টার্মিনালের সাথে আমরা ফিডব্যাকটা দিব, তার মানে হচ্ছে এখানে ফেজ শিফট হওয়ার সম্ভাবনা নাই। সো এই দুইটা কন্ডিশন দিয়েছে হচ্ছে বার্কহাউজেন এবং এই দুটাকে বলা হয় বার্কহাউজেন ক্রাইটেরিয়া। তার মানে যেটা দাঁড়ালো, আমরা যেটা জানলাম যে যদি বলা হয় যে অসিলেশনের কন্ডিশন কি কিংবা বার্কহাউজেনের ক্রাইটেরিয়া কি, সো যেটা জানলাম যে লুপ গেইনটা হচ্ছে 1 হবে এবং ফেজ শিফট হচ্ছে 0 হবে। সো এবার আসি হচ্ছে আমরা যেটা একটু বলছিলাম যে আমার আসলে হচ্ছে লুপ গেইনটা 1 হইতে হবে এবং ফেজ শিফট হচ্ছে 0 হইতে হবে। সো এবার আমরা একটু চিন্তা করি যদি এইরকমটা না হয় তখন কি হয়। সো আমার লুপ গেইনটার থেকে যদি 1 বড় হয়, অর্থাৎ লুপ গেইনটা যদি ছোট হয় 1 থেকে, সেই ক্ষেত্রে যেটা হবে, সো এইটা যে একটা সিগন্যাল হয়, এই সিগন্যালটাতে যখন অসিলেটরের মধ্য দিয়ে যাবে তখন আস্তে আস্তে দেখুন সিগন্যালটার ম্যাগনিটিউড কমে যাচ্ছে এবং সার্টেন একটা সময় পরে সে মূলত ডাই আউট হয়ে যাবে, অর্থাৎ এই সিগন্যালটা হচ্ছে হারিয়ে যাবে। এটা কখন হবে, যখন আমার হচ্ছে এই লুপ গেইনটা হচ্ছে আমার 1-এর থেকে ছোট হবে। এবার সেই লুপ গেইনটা যদি কোনো কারণে 1-এর থেকে অনেক বড় হয় তখন কি হবে। সো সেই ক্ষেত্রে যেটা হবে, আমরা তো জানি যে অসিলেশন মানে হচ্ছে আমার সেই সিগন্যালটাকে হচ্ছে অ্যাম্প্লিফাই করবে, যেহেতু অ্যাম্প্লিফায়ার আছে। সো এই সিগন্যালটা অ্যাম্প্লিফাই হইতে হইতে দেখুন সে স্যাচুরেশনের বাহিরেও চলে যাচ্ছে, পজিটিভ দিকেও সে স্যাচুরেশনের বাইরে চলে যাচ্ছে, নেগেটিভ দিকেও হচ্ছে সে স্যাচুরেশনের বাইরে চলে যাচ্ছে। এখন এটার ফলে কি হবে, এইটার ফলে এখানে দেখুন প্লাস ভিসিসি কিংবা মাইনাস ভিসিসি, অর্থাৎ পজিটিভ স্যাচুরেশন কিংবা নেগেটিভ স্যাচুরেশনের বাইরে যখন চলে যাচ্ছে তখন এই সিগন্যালটা হচ্ছে ডিস্টর্ট হয়ে যাচ্ছে কিংবা নয়েজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সিগন্যালটা আমি হচ্ছে আর পাচ্ছি না। এই সিগন্যালটা যখন আমি পাচ্ছি না তার মানে এখানে বোঝাই যাচ্ছে কিছু ডিস্টরশন কিংবা হচ্ছে নয়েজ মতো অবস্থা তৈরি হবে। তার মানে আমার হচ্ছে পুরোপুরি আমি অ্যাকচুয়াল সিগন্যালটা হচ্ছে পাবো না। এবার সে লুপ গেইনটা যদি আমার 1 হয় তখন কি হয়, এবার দেখুন লুপ গেইন যখন 1 তখন কিন্তু আমার হচ্ছে এখানে কিন্তু কোনো আমার সিগন্যাল কিন্তু কাটা পড়ছে না, তার মানে ডিস্টরশন কিংবা নয়েজ হচ্ছে না, তার মানে আমি পুরোপুরি হচ্ছে আমি সিগন্যালটাকে পাচ্ছি। সো এই কারণে আমাকে লুপ গেইনটাকে ইউনিটি কিংবা হচ্ছে 1 মেনটেন করতে হবে। সো এইটা একটা প্রশ্ন হতে পারে যে লুপ গেইন একের থেকে কম হলে কি হবে, কিংবা লুপ গেইন একের থেকে বেশি হলে কি হবে, কিংবা লুপ গেইন 1 হলে কি হবে। সো আমরা জানলাম যে লুপ গেইন যদি 1-এর থেকে ছোট হয় সেক্ষেত্রে সিগন্যালটা হচ্ছে একসময় হারিয়ে যাবে। লুপ গেইনটা যদি 1-এর বড় হয় দেন হচ্ছে কিছু সিগন্যাল হচ্ছে হারিয়ে যাবে, ডিস্টরশন হতে পারে। লুপ গেইনটা 1 হলে আমি পুরোপুরি হচ্ছে সিগন্যালটাকে পাবো।
দেন হচ্ছে এই অসিলেটর হচ্ছে বিভিন্নভাবেই হচ্ছে ডিজাইন করা হয়। সো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর। সো পরীক্ষায় আসলে এই সার্কিটগুলো যেহেতু একটু কমপ্লেক্স এরকম আসবে না, সো এইটা আসতে পারে যে ওয়েন ব্রিজ অসিলেটরের মধ্যে কি কি হচ্ছে কম্পোনেন্টস ব্যবহার করা হয়। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে রেজিস্টার আবার হচ্ছে ক্যাপাসিটর রয়েছে, এবং এইখানে দেখুন দুইটা রেজিস্টার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট দুইটা রেজিস্টার রয়েছে, আর এইখানে যেটা দেখতে পাচ্ছি আমরা রেজিস্টারের সাথে সিরিজে একটা ক্যাপাসিটর রয়েছে, আর এখানে রেজিস্টার এবং ক্যাপাসিটর হচ্ছে প্যারালালি রয়েছে। সো এইটাই কোশ্চেন হতে পারে এখান থেকে যে হচ্ছে একটা ওয়েন ব্রিজ অসিলেটরের মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে। So আমরা দেখলাম যে ফোর এখানে হচ্ছে আমাদের মতো দুই টাইপের কম্পোনেন্টস রয়েছে, একটা হচ্ছে ক্যাপাসিটর আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। দেন আরেকটা কোশ্চেন আসতে পারে যে ওয়েন ব্রিজ অসিলেটর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা কি। সো সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা হচ্ছে এটা। ক্যালকুলেশনটা আমরা ডিরাইভ করলাম না, কারণ আমার আসলে যেহেতু এমসিকিউ কোশ্চেন, সো ডেরিভেশনের আসলে প্রশ্ন আসবে না এই পরীক্ষায়। এইটা একটা প্রশ্ন হতে পারে যে হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটরের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা কিরকম। সো আমরা জানলাম, এবং আপনি বুঝতেই পারছেন যেহেতু শুধুমাত্র ক্যাপাসিটর এবং রেজিস্টর আছে, তার মানে হচ্ছে নিশ্চয়ই ইকুয়েশনটার মধ্যে শুধু ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্স থাকবে। এবং এই ক্ষেত্রে অসিলেশন হওয়া মানে আমরা যেটা বলছিলাম ফেজ শিফট হচ্ছে 0 হবে, এবং আমার লুপ গেইনটা 1 হবে। সো ওয়াইন ব্রিজের ক্ষেত্রে এই কন্ডিশনটা হচ্ছে স্যাটিসফাই করে। ওকে, দেন আরেকটা অসিলেটর আছে যেটাকে বলা হয় ফেজ শিফট অসিলেটর। সো ফেজ শিফট অসিলেটর ক্ষেত্রে ইকুয়েশনগুলো আমরা একটু খেয়াল রাখবো। আমি আবারও বলছি, আমি ডেরিভেশনগুলো এখানে দেখাই নাই, কারণ আমাদের যেহেতু ডেরিভেশনগুলো লাগবে না, শুধু আমরা একটু ইকুয়েশনে মনে রাখলে হবে। এফ সমান হচ্ছে 1/2 রুট ওভার হচ্ছে 6। সো যেহেতু ফেজ শিফট, তার মানে এখানে একটা ফেজ শিফট হয়ে থাকে, এবং এটার জন্য হচ্ছে অডি ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 কিলোহার্টজ পর্যন্ত অসিলেটরগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেন একটু সামারি ড্র করার চেষ্টা করেছি যে ওয়াইন ব্রিজের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা হচ্ছে এইটা, এবং আরসি সিরিজেও থাকে এবং আরসি প্যারালালেও থাকে ওয়াইন ব্রিজের ক্ষেত্রে। দেন হচ্ছে কলপিট অসিলেটর। কলপিট অসিলেটর মানে হচ্ছে দেখুন এখানে হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স দুইটা জিনিস আছে, এবং দুইটা ক্যাপাসিটর পাশাপাশি আছে, এবং দুইটা ক্যাপাসিটর মাঝখান থেকে মূলত আমরা হচ্ছে এখান থেকে আউটপুটটা নিব। এবং এক্ষেত্রে হচ্ছে অসিলেশন ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা হচ্ছে এরকম যে এফ সমান 1/2 রুট ওভার এল সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে যেহেতু এখানে দুইটা ক্যাপাসিটর আছে, তার মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা হবে C1 এবং C2 ডিভাইডেড হচ্ছে C1 প্লাস C2। সো সিম্পল কিছু ম্যাথমেটিক্স থাকতে পারে এখান থেকে। কলপিট অসিলেটরের ক্ষেত্রে C1 মানে দুইটা ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে, ইন্ডাকটেন্স দেওয়া আছে, দেন অসিলেশন ফ্রিকোয়েন্সিটা কত এরকম ক্যালকুলেশন হয়তো আসতে পারে, কিংবা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত সেইটা একটা প্রশ্ন হইতে পারে। এখানে খুব জটিল কিছু আসবে না, শুধুমাত্র যে নিচে কোনটি কলপিট অসিলেটর, কিংবা হচ্ছে কলপিট অসিলেটরের ক্ষেত্রে কি কি কম্পোনেন্টস থাকে, কিংবা কলপিট অসিলেটরের ক্ষেত্রে অসিলেশন ফ্রিকোয়েন্সি ইকুয়েশনটা কিরকম হইতে পারে, অথবা যদি আরেকটু জটিল হয় দেন একটা দুইটা ম্যাথস থাকতে পারে এখান থেকে। এবার হচ্ছে হার্টলে অসিলেটর। হার্টলে অসিলেটর এবং আপনি যদি কলপিটস অসিলেটর দেখেন, দুইটা হচ্ছে একই জিনিসই প্রায়, অর্থাৎ কম্পোনেন্ট সেম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে ইন্ডাকটেন্সের এগেনিস্টে আমরা মূলত হচ্ছে আউটপুটটা নিব, এবং যেহেতু ইন্ডাকটেন্সের এগেনিস্টে আমরা আউটপুটটা নিব, সো সেক্ষেত্রে অবশ্যই আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম 1/2 রুট ওভার এল ইকুইভ্যালেন্ট সি। এল ইকুইভ্যালেন্ট কেন আসছে, কারণ হচ্ছে আমি এইখানে যে ইন্ডাকটেন্সটা আছে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি, এবং এম মানে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, অর্থাৎ এই দুইটা কয়েলটা মাঝখানে যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স ডেভেলপ করে, দেন দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই হচ্ছে এম। সো এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা হচ্ছে এল ইকুইভ্যালেন্টটা বের করতে পারবো। সো এখানেও হচ্ছে একই কথায় প্রযোজ্য। নিচে একটা একটা সার্কিট দিয়ে বলতে পারে নিচের কোনটি হচ্ছে হার্টলেস অসিলেটর, কিংবা হচ্ছে নিচের কোনটি হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটর, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। অথবা হচ্ছে আসতে পারে যে নিচের কোনটি হচ্ছে হার্টলি অসিলেটরস ফ্রিকোয়েন্সি ইকুয়েশন সামথিং লাইক দ্যাট। অথবা হয়তো এরকম থাকতে পারে L1 L2 মান হয়তো দেওয়া আছে, আপনাকে হয়তো এল ইকুইভ্যালেন্ট হয়তো বের করতে বলতে পারে। দেন আসে হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। সো আমরা শুরুতেই যেটা আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে সেটা ছিল হচ্ছে অপ অ্যাম্প। অপ অ্যাম্প মানে হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার।
অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে একটা ছোট একটা সিগন্যালকে বা হচ্ছে অল্প ম্যাগনিটিউডের একটা সিগন্যালকে হচ্ছে বেশি ম্যাগনিটিউডের সিগন্যালে কনভার্ট করা। সো পাওয়ার অ্যাম্প্লিফায়ার মানেই হচ্ছে ছোট ইনপুট সিগন্যালকে হচ্ছে লার্জ একটা সিগন্যালে অ্যাম্প্লিফাই করা, ম্যাগনিটিউডটাকে বর্ধিত করা। পাওয়ার অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেম কাজই করে, শুধু পার্থক্য হচ্ছে এটা মূলত এই যে অ্যাম্প্লিফাইটা করে সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে করে থাকে। এইটাই হচ্ছে শুধুমাত্র ডিফারেন্স। তো আমরা যদি একটু এখানে পড়ি, ইলেকট্রনিক সার্কিট এক্সিস্ট দ্যাট এনহ্যান্স দ্য স্ট্রেংথ অফ অ্যান ইনকামিং সিগন্যাল, যেটা বলছিলাম একটা ইনপুট সিগন্যাল বা ইনকামিং সিগন্যালটাকে স্ট্রেংথেন করে। তো পাওয়ার অ্যাম্প্লিফায়ার সাথে আমার আগের অ্যাম্প্লিফায়ারের যে পার্থক্য সেটা হচ্ছে এখানে, ইন কন্ট্রাস্ট টু স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার which concentrate on boosting voltage or current while preserving smoothness, power amplifiers are engineered to deliver robust output with minimal aberration। অর্থাৎ এই ক্ষেত্রে আমার হচ্ছে ভোল্টেজটাকে অনেক বেশি পরিমাণ হচ্ছে সেটাকে অ্যাম্প্লিফাই করে। সো অনেক বেশি পরিমাণে যখন আমরা অ্যাম্প্লিফাই করব তখন শুধুমাত্র আমি সেটাকে হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার বলবো। সেটা যদি আমরা কি ব্লক ডায়াগ্রাম আঁকি, তার মানে সেটা হচ্ছে এরকম হয়তো বা একটা ভোল্টেজ বা একটা সিগন্যাল আমি ইনপুটে পাবো, সেইটাকে আমি হচ্ছে অ্যাম্প্লিফাই করব কয়েকটা স্টেজে, দেন হচ্ছে ড্রাইভার স্টেজ হয়ে আমি ফাইনালি হচ্ছে আমি সেটাকে স্পিকারের মধ্যে আমি আউটপুট হিসেবে পাবো। সো এই অ্যাম্প্লিফায়ারগুলো হচ্ছে সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্লাস এ অ্যাম্প্লিফায়ার, দেন হচ্ছে ক্লাস বি অ্যাম্প্লিফায়ার, দেন হচ্ছে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার, ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার। সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ক্লাস এ অ্যাম্প্লিফায়ারটা কি করে। সো ক্লাস এ অ্যাম্প্লিফায়ারটা আমরা একটু যদি দেখি, ক্লাস এ অ্যাম্প্লিফায়ার অপারেটস ইন মোড where the output transistors conduct during the entire cycle of the input signal। অর্থাৎ ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যেটা হয়, আউটপুট ট্রানজিস্টরটা কন্ডাক্ট করবে পুরো সাইকেল জুড়ে। এটাই হচ্ছে আমার ক্লাস এ অ্যাম্প্লিফায়ার। দেন আমি যদি একটু ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আসি, সেখানে একটু দেখেন, the biasing of the transistor in class B operation is in such a way that at zero signal condition there will be no collector current। অর্থাৎ যখন আমার জিরো সিগন্যাল কন্ডিশনে আসবে তখন আসলে হচ্ছে আমার কালেক্টরের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে কোনো কারেন্ট পাবো না। অর্থাৎ এই যে কালেক্টর কারেন্ট যেটা, সেই কালেক্টর কারেন্টটা হচ্ছে আমার হবে জিরো। দেন এখানে একটু ডিটেলস বলা আছে ক্লাস এ বা ক্লাস বি অ্যাম্প্লিফায়ারগুলো কীরকম হয় সেইটার। সো আমাদের ওই ডিটেলসটা আসলে খুব একটা দরকার হবে না, সেই কারণে এটা একটু আলোচনা কম করেছি। বাট এরপর আপনার কেউ যদি খুব আগ্রহী থাকে আপনার চাইলে একটু রিডিং পড়তে পারেন, তাহলে আর একটু ধারণা পেয়ে যাবেন। এবার আমরা একটু মাল্টি ভাইব্রেটর সম্পর্কে একটু আলোচনা করি। এইটা আমার কাছে মনে হচ্ছে একটু গুরুত্বপূর্ণ পাওয়ার অ্যাম্প্লিফায়ারের তুলনায়। সো মাল্টি ভাইব্রেটর কি? A multivibrator is a switching circuit that is two-stage resistance coupled amplifier with positive feedback from the output of one amplifier to the input of other। অর্থাৎ মাল্টিভাইব্রেটর মানে হচ্ছে মূলত এখানে হচ্ছে এক অ্যাম্প্লিফায়ার থাকবে অনেকগুলা, যখন কিভাবে থাকবে, coupled amplifier with positive feedback from one output of one amplifier to input of another। অর্থাৎ একটার আউটপুটের সাথে আরেকটার ইনপুট যুক্ত হবে। এই যে এখানে আপনারা যদি দেখেন যে এইটার যে আউটপুট সেটার সাথে হচ্ছে দ্বিতীয়টার ইনপুটের সাথে যুক্ত হয়েছে, এইটাই হচ্ছে মাল্টিভাইব্রেটর। অর্থাৎ এখানে অনেকগুলো হচ্ছে অ্যাম্প্লিফায়ার থাকবে, ক্যাসকেডিং আপনি বলতে পারেন। ক্যাসকেডিং মানে হচ্ছে যদি একটার সাথে আরেকটা যদি যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে ক্যাসকেডিং কানেকশন। সো এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে মাল্টিভাইব্রেটর। আচ্ছা, the name multivibrator is derived from the fact that a square wave generated consists of a large number of sinusoidal of different frequencies। অর্থাৎ এখানে যেটা হয়, আপনি হয়তো একটা স্কোয়ার ওয়েভ পাবেন যেখানে হচ্ছে ইনপুট হয়তো বিভিন্ন ফ্রিকোয়েন্সির হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ আছে। তো আমি কিছু উদাহরণ দিই তাহলে আপনি সহজেই এটাকে বুঝতে পারবেন। এবং এই মাল্টিভাইব্রেটর সাধারণত তিন ধরনের হয়ে থাকে। একটা বলা এই স্টেবল মাল্টিভাইব্রেটর, দেন মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, একটা হচ্ছে বাইস্টেবল। এই স্টেবল মানে হচ্ছে যেটা হচ্ছে আসলে স্টেবল কোনো কন্ডিশন নাই। মনোস্টেবল মানে হচ্ছে একটা মাত্র স্টেবল কন্ডিশন আছে। বাইস্টেবল মানে হচ্ছে দুইটা স্টেবল কন্ডিশন আছে সেইটা। আমরা একটু দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো। সো যেটা আমরা একটু আগে বলছিলাম যে ইন মাল্টিভাইব্রেটর টু ট্রানজিস্টরস আর কানেক্টেড ইন ফিডব্যাক সো দ্যাট ওয়ান ট্রানজিস্টর কন্ট্রোলস দ্য স্টেট অফ দ্য আদার। অর্থাৎ একটার সাথে
মূলত আরেকটা হচ্ছে কানেক্ট করা থাকে, এবং যেটা বলছিলাম একটার ইনপুটের একটার আউটপুটের সাথে অন্য দ্বিতীয়টার হচ্ছে ইনপুট, এভাবে হচ্ছে কানেক্টেড থাকে। এবং মাল্টিভাইব্রেটরস ওয়াইডলি ইউজড টু ইমপ্লিমেন্ট টু স্টেজ ডিভাইস, লাইক হচ্ছে রিল্যাক্সেশন, অসিলেশন কিংবা টাইমার অথবা ফ্লিপ ফ্লপের মধ্যে এটা আমরা ব্যবহার করে থাকি। সো আমরা কিভাবে এই অসিলেশন কিংবা টাইমারের মধ্যে ব্যবহার করা হয় সেটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। আমরা যদি একটা উদাহরণ দিই, ধরা যাক আহ, ধরা যাক আপনি একটা স্টপ ওয়াচ কথা যদি আমরা চিন্তা করি। সো স্টপ ওয়াচের মধ্যে আপনি তো 10 সেকেন্ড একটা টাইম সেট করে দিলেন। সো 10 সেকেন্ড পর ধরা যাক আপনি হচ্ছে এইটা হচ্ছে টাইম। এখন আপনি এই একটা সময় এসে আমি হচ্ছে আমার স্টপ ওয়াচটাকে অন করলাম, তার মানে যখনই আমার 10 সেকেন্ড সময় হবে 10 সেকেন্ড পর কিন্তু আমার স্টপ ওয়াচটা নিজে নিজে হচ্ছে অফ হয়ে যাবে। সো এই ধরনের কাজগুলো করার জন্য আমরা সাধারণত হচ্ছে এই মাল্টিভাইব্রেটর ব্যবহার করে থাকি। সো মাল্টিভাইব্রেটর আমরা যেটা জেনেছি অলরেডি 3টা ক্যাটাগরি হয়ে থাকে, এই স্টেবল, মনোস্টেবল, দেন হচ্ছে বাইস্টেবল। এবার আমরা যদি একটু এখানে কিছু উদাহরণ দিয়েছি এই স্টেবলের ক্ষেত্রে কীরকম, মনোস্টেবলের ক্ষেত্রে কীরকম, বাইস্টেবলের ক্ষেত্রে আমরা একটু পরের স্লাইডে গেলে আমরা একটু বুঝতে পারবো এই স্টেবল বলতে আসলে কি বোঝায়। এটা একটু পড়ি আমরা। An astable multivibrator, also called free running multivibrator, is a circuit that continuously produce square wave or pulse without the use of an external trigger. এই স্টেবল মানে হচ্ছে আপনি যখন সিস্টেমটাকে অন করে দিবেন তখন সে সব সময় একই রকম ভাবেই হচ্ছে সে আপনাকে সিগন্যাল দিতে থাকবে। যেমন দেখুন এটা ইভেন যদি সে চলতেই থাকে অনেকটা পালস ট্রেনের মতো করে সে চলতেছে তো চলতেছেই। সো এই ধরনের ভাইব্রেটরকে আমরা বলবো এই স্টেবল। অর্থাৎ এই স্টেবল এই জন্যই বলছি যে এটা আসলে হচ্ছে চলেই যাচ্ছে। দেন আমরা যদি মনোস্টেবলে আসি, একটু মনোস্টেবলটাকে দেখি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। এইখানে দেখুন স্টেবল কোনো একটা সার্কিট বা কোনো একটা কিছু সে এই অবস্থার মধ্যে আছে। এখন আপনি তার মধ্যে একটা ইনপুট দিলেন, অর্থাৎ আপনাকে সেটাকে ট্রিগার করলেন। ট্রিগার করার পর সে সার্টেন একটা সময় পর্যন্ত সে হচ্ছে আনস্টেবল থাকবে, এবং আনস্টেবল থাকার পর সে পুনরায় আবার হচ্ছে স্টেবল হবে। এবং আপনি যদি আবারও তাকে হচ্ছে ট্রিগার করেন সার্টেন একটা সময় পর্যন্ত সে আনস্টেবল থাকবে, থাকার পর সে আবার হচ্ছে স্টেবল হয়। তার মানে হচ্ছে আপনি যখন তাকে ট্রিগার করছেন তখন সে কি হচ্ছে আনস্টেবল হচ্ছে, সার্টেন একটা সময় পর সে পুনরায় হচ্ছে স্টেবল হচ্ছে। বাট আমরা যদি এই স্টেবলের মধ্যে আসি, এখানে কিন্তু এরকম আপনি ট্রিগার করার কোনো সুযোগ নেই, অর্থাৎ সে যেরকম আছে সবসময় একই রকম থাকছে, দ্যাট ইজ কল্ড এই স্টেবল। অর্থাৎ এটা আসলে কোনো একটা স্টেবল কন্ডিশন না। সো এটাই আমরা এখানে বলেছি, the output of an astable multivibrator doesn't have any stable state and it changes its state from high to low and low to high repeatedly. অর্থাৎ সে তার একটা ম্যাগনিটিউড আছে, সে ওইভাবে যায়, লো থেকে সে হাই হলো, দেন আবার হচ্ছে লো থেকে হাই হলো কিংবা হাই থেকে লো হলো, এইভাবে সে কন্টিনিউয়াসলি চলতেই থাকে। সো এটার যে ফিচারগুলো যদি আমরা একটু আলোচনা করি, ইট ইজ অলসো নোন অ্যাজ এ ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর, অর্থাৎ সে একবার অন হলে সে তার মতো করে চলতেই থাকবে। ইট হ্যাজ নো স্টেবল স্টেট, অর্থাৎ এটা কোনো স্টেবল স্টেট নাই, সে চলছে তো চলতেছে, হাই লো এভাবে চলতেই থাকবে। এখন এটাকে বলা হচ্ছে নো স্টেবল স্টেট। দেন এটা প্রডিউস করে একটা কন্টিনিউয়াস পালস সিগন্যাল, বা যেটা আমরা পালস ট্রেনও বলে থাকি। সো এইটা হচ্ছে এই স্টেবল। দেন আমরা যদি মনোস্টেবল বলি, মনোস্টেবল মানে হচ্ছে তার একটা সিঙ্গেল একটা স্টেবল কন্ডিশন আছে। সো a monostable multivibrator, also called a one-shot multivibrator, is a circuit that responds to an external trigger by producing a signal pulse with a set duration. যেটা বলছি মনোস্টেবল মাল্টিভাইব্রেটর মানে হচ্ছে তার হচ্ছে একটা সেট স্টেবল কন্ডিশন আছে, এবং সেই স্টেবল কন্ডিশনে আসার জন্য তাকে হচ্ছে একটা ইনপুট দিতে হয়, যেটাকে আমরা বলছি ট্রিগার করা। এবং আপনি যখন ট্রিগার করবেন তখন সার্টেন একটা সময় পর্যন্ত সে হচ্ছে ওই অবস্থায় থাকবে, তারপর সে আবার হচ্ছে স্টেবল কন্ডিশনের মধ্যে যাবে। এই পালস ফ্রম আউটসাইড কজ দিস সর্ট অফ মাল্টিভাইব্রেটর টু ফ্লিপ ফ্রম ইট স্টেবল স্টেট টু অ্যান আনস্টেবল ওয়ান। অর্থাৎ সেই স্টেবল থেকে আনস্টেবল হওয়ার জন্য তাকে একটা পালস দিতে হবে, যেটাকে আমরা এখানে বলছি হচ্ছে ট্রিগার করা। আচ্ছা,
The circuit returns to its stable condition after certain amount of time and generate a single output pulse. So যেটা বলছিলাম যে সার্টেন একটা সময় পর্যন্ত সে আনস্টেবল থাকবে, দেন সে আবারও পুনরায় স্টেবল কন্ডিশনের মধ্যে আসবে, এবং স্টেবল কন্ডিশনে আসার পর আপনি আবারও তাকে ট্রিগার করেন, দেন সে আবারও হচ্ছে আনস্টেবল সিচুয়েশনের মধ্যেই যাবে। সো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান শট মাল্টি ভাইব্রেটর। ওয়ান শট ইন এ সেন্স যে তার মধ্যে একটা মাত্র স্টেবল কন্ডিশন আছে, দেন ইট হ্যাজ অনলি ওয়ান স্টেবল সিস্টেম, আমরা অলরেডি জেনেছি। সো এইটা ছিল মনোস্টেবল। দেন আসি বাইস্টেবল মাল্টি ভাইব্রেটর। সো বাইস্টেবল মানে হচ্ছে আমরা যদি ইটা দেখি, তার মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে স্টেবল কন্ডিশন আছে, একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম। অর্থাৎ যখন আপনি একটু আগে আমার যেটা মনোস্টেবল ছিল, মনোস্টেবলের মধ্যে সেই স্টেবল কন্ডিশনের মধ্যে যখন ছিল, আমি যখন তাকে ট্রিগার করেছি তখন সে হচ্ছে আনস্টেবল কন্ডিশনের মধ্যে চলে গিয়েছিল, এবং সার্টেন একটা সময় পরে সে আবার হচ্ছে স্টেবল হয়েছে। বাট বাইস্টেবলের ক্ষেত্রে সে একটা স্টেবল কন্ডিশনের মধ্যে আছে, থাকার পরে দেন সে হচ্ছে আপনি যখন তাকে ট্রিগার করবেন দেন সে আরেকটা স্টেবল কন্ডিশনে আসবে, যেটাকে আমরা প্রথমটাকে যদি বলি আমরা স্টেবল কন্ডিশন 1, দ্বিতীয়টাকে বলবো আমরা স্টেবল কন্ডিশন 2, এবং আপনি যদি আবারও হচ্ছে ট্রিগার করেন দেন সে হচ্ছে আনস্টেবল কন্ডিশনের মধ্যে যাবে। সো এইখানে যেহেতু দুইটা স্টেবল কন্ডিশন আছে, এই কারণেই আমরা এইটাকে বলছি বাই স্টেবল, অর্থাৎ দুইটা স্টেবল কন্ডিশন। সো আমরা যদি এখানে একটু দেখি, a flip-flop or bistable multivibrator is a circuit with two stable states that can alternately exist indefinitely. এখন আসি হচ্ছে এরকম, ধরুন আপনি একটা সুইচ যদি চিন্তা করেন, তা আপনি যখন একবার প্রেস করলেন তার মানে সে কি অবস্থায় গেল, একটা অন স্টেটের মধ্যে গেল। দেন আপনি যখন এটা থেকে আবারও প্রেস করলেন সে আরেকটা স্টেটে গেল, সেটা হচ্ছে অফ স্টেট। এই যে দুইটা স্টেটের মধ্যে ঘুরছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে বাইস্টেবল। সো এই যে স্টেবল একটা স্টেবল কন্ডিশন থেকে আরেকটা স্টেবল কন্ডিশনে কখন যাবে, যখন আপনি তাকে ট্রিগার করবেন কিংবা একটা পালস সিগন্যাল যখন আমরা অ্যাপ্লাই করব তখনই হয়। সো এটা ফিচার হচ্ছে, এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মাল্টিভাইব্রেটর। ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে আইদার কোনো কিছু যদি 1 অথবা 0 দেখায় তখন সেটাকে ফ্লিপ ফ্লপ বলা হয়, এবং এটা যেহেতু একটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশনে মুভ করছে, তো দুইটা কন্ডিশনের মধ্যে সুইচিং করছে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে বাইস্টেবল, বাট আমাদের দুইটি স্টেবল কন্ডিশন রয়েছে। সো এই হচ্ছে এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনার মধ্যে বিশেষ করে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো একটু ভালো করে আপনারা পড়াশোনা করবেন। দেন যদি অসিলেটর থেকে যদি কোশ্চেন আসে, দেন হচ্ছে ওয়েন ব্রিজ অসিলেটরের ক্ষেত্রে কি থাকে, বা হচ্ছে অসিলেটরের ক্ষেত্রে অসিলেশন হচ্ছে কন্ডিশন কি, দুইটা কন্ডিশন আমরা অলরেডি জেনেছি। লুপ গেইনটা 1 হইতে হবে এবং ফেজ শিফট হচ্ছে 0 হবে। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে মাল্টিভাইব্রেটরের কথা বলে থাকি, সো মাল্টিভাইব্রেটর কয় ধরনের হয়ে থাকে, এই স্টেবলের ক্ষেত্রে স্টেবল কন্ডিশন আছে কিনা, বা মনোস্টেবলের ক্ষেত্রে স্টেবল কন্ডিশন কয়টা, বা হচ্ছে বাইস্টেবলের ক্ষেত্রে স্টেবল কন্ডিশন কয়টা। সো এই জাতীয় প্রশ্নগুলাই হচ্ছে আসতে পারে। সো আজকের আলোচনা এখানে শেষ করছি। সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভালো করে পড়াশোনা করবেন, এবং যে জায়গাগুলোতে বুঝতে আপনাদের অসুবিধা হয়, সময় স্বল্পতার কারণে আসলে অনেক কিছুই আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করি, বাট আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যেই জায়গাটা আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে সেই বিষয়গুলোকে আলোচনা করার জন্য। এছাড়া প্রস্তুতি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরীক্ষার প্রস্তুতি ভালো হোক, এই শুভকামনা আজকে এখানে শেষ করছি। অন্য ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।